আমন্ত্রণ সবাইকে বিশেষ আলোচনা কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, অভ্যন্তরীণ সহিংসতা ও জাতিগত নিধনের শিকার হয়ে 2017 সালে বিপুল সংখ্যক রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়। সব মিলিয়ে 12 লাখের বেশি রোহিঙ্গার বোঝা বইতে হচ্ছে বাংলাদেশকে। এতে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, পরিবেশগত এবং নিরাপত্তাজনিত বহুমুখী ঝুঁকি মোকাবিলা করতে হচ্ছে বাংলাদেশকে। শুরুতে বিশ্ব সংস্থা ও পক্ষগুলো থেকে প্রত্যাশিত সহায়তা থাকলেও করোনা মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ফিলিস্তিনি ইসরায়েলি আগ্রাসন সহ বিভিন্ন কারণে রোহিঙ্গা ইস্যু গুরুত্ব হারায় আন্তর্জাতিক অঙ্গনে। ব্যাপকভাবে কমে যায় আর্থিক সহযোগিতা। বিশেষজ্ঞরা বলছেন, নিজ দেশে ফেরত পাঠানোতেই রোহিঙ্গা সংকটের সমাধান নিহিত। কিন্তু গত 7 বছরে বহু চেষ্টা ও আলোচনার পরেও একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। সম্প্রতি মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতময় পরিস্থিতির চরম অবনতি হয়। আরো 20,000 রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বাংলাদেশে। জাতিসংঘের 79তম অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে পর্যাপ্ত সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। রোহিঙ্গা জনগণের মর্যাদা ও নিরাপত্তা এবং অধিকার সমুন্নত রেখে মিয়ানমারে তাদের যথাযথ প্রত্যাবাসনের পথ খুঁজতে জাতিসংঘের সদর দপ্তরে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়েও বৈঠক করেছেন তিনি। ডাক্তার ইউনূসের এমন উদ্যোগে রোহিঙ্গা ইস্যুটি আবারও আন্তর্জাতিক পরিমণ্ডলে যেমন গুরুত্বের সঙ্গে আলোচনায় এসেছে, তেমনি নতুন করে আশা সঞ্চয়ও করেছে। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় রোহিঙ্গা প্রত্যাবাসনের সফল বাংলাদেশ চাই। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ, সাবেক রাষ্ট্রদূত ও কসোভোতে জাতিসংঘের সাবেক আঞ্চলিক প্রশাসক এস এম রাশেদ আহমেদ চৌধুরী, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর আকমল হোসেন, ভূ রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল, অভিবাসন ও শরণার্থী বিশেষজ্ঞ আসিফ মুনির এবং মিয়ানমারে নিযুক্ত সাবেক হেড অব দ্য মিশন সামরিক ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম। যাচ্ছে মূল আলোচনায়। অধ্যাপক ডক্টর আকমল হোসেন, আন্তর্জাতিক অঙ্গনে নানান কারণে রোহিঙ্গা ইস্যুটি আলোচনার বাইরে চলে গেছে। সম্প্রতি জাতিসংঘের অধিবেশনে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক পক্ষগুলোর সহায়তা চেয়েছেন ডক্টর ইউনূস। এতে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক পক্ষগুলোর গুরুত্ব কতখানি বাড়বে বলে আপনি মনে করেন? আপনার বিশ্লেষণ শুনতে চাই। ডক্টর ইউনূস আসলে এই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনটা অনেক কারণেই আসলে ব্যবহার করতে চেয়েছেন। তার মধ্যে প্রধান তো নিশ্চয়ই যে বাংলাদেশে যে রাজনৈতিক পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের পটভূমি যেমন উনি ব্যাখ্যা করেছেন, পাশাপাশি এই সরকার অন্তর্বর্তী সরকার কি করতে যাচ্ছে, কি করতে চায়, সেগুলো উনি বর্ণনা করেছেন। তা আমরা এই তার বক্তব্যের একটা অংশ, প্রধান অংশ আমরা দেখেছি যে যেটা বলা যেতে পারে আঞ্চলিক এবং আন্তর্জাতিক রাজনীতি নিয়ে উনি কথা বলেছেন, এবং তার মধ্যে রোহিঙ্গা সমস্যাটা তিনি তুলে ধরেছেন। তা আমি বলবো যে এমনি প্রফেসর ইউনূসের একটা ভাবমূর্তি আছে, যেটা তিনি এই অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার আগে থেকেই তিনি বিশ্বের বিভিন্ন নেতৃবৃন্দর কাছে পরিচিত ছিলেন। তো ফলে তার এই ভাবমূর্তিটা আমরা দেখছি এখানে সেদিনের বক্তব্যে গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন। এবং তিনি যখন রোহিঙ্গাদের নিয়ে কথা বলেছেন, তিনি ইস্যুটাকে আবার নতুন করে সামনে নিয়ে এসছেন। এবং এটা আমি বলবো যে মানে রোহিঙ্গা ইস্যু প্রথম যখন 2017-তে নতুন করে সামনে চলে এলো, তখন যেভাবে আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রে ছিল, সেটা ধীরে ধীরে সরে গিয়েছিল। এবং যেটার বাংলাদেশের যে কূটনৈতিক উদ্যোগ বিভিন্ন পর্যায়ে, সেই কূটনৈতিক উদ্যোগের কোনো ফলপ্রসূ আমরা হতে দেখিনি। তো এখন যেহেতু উনি আবার এটা তুলে আনলেন, সুতরাং এটা ভাববার যথেষ্ট কারণ আছে আমাদের। বলবার এইটাই আমি বলবো যে এটা আপনার গুরুত্বটাকে উনি আবার সামনে তোলাতে হয়তো আন্তর্জাতিক সম্প্রদায় এটাকে নিয়ে নতুন করে হয়তো চিন্তা ভাবনা করবে।
জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আমি আবার পরে আসবো। জনাব রাশেদ আহমেদ চৌধুরী। রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের আসলে কি ধরনের ভূমিকা রাখার সুযোগ আছে? ধন্যবাদ। আপনার যদি মনে থাকে যে 90 যখন এই রোহিঙ্গারা আসলো, তখন কিন্তু আমি আর টিভিতেও গিয়েছিলাম, মানে প্রায় অনেক টিভিতে, অনেকগুলো আলোচনা আমরা করেছি। এবং তখন একটা জিনিস কসোভোতে, যেহেতু ওখানেও গণহত্যার পরে আমাকে পাঠানো, কফি আনার আমাকে বললো আসো, আমি নেগোশিয়েট করলাম এই আলবেনিয়ান অ্যান্ড সার্বিয়ানদের সঙ্গে এই ইস্যু নিয়ে, কারণ আলবেনিয়ানরা ছিল ভিকটিম অফ জেনোসাইড। এখন ওরা যে ফেরত আসবে ইউরোপ থেকে, তো ওরা আসবে, ওরা বলছে যে আমাদের ভয় হচ্ছে যদি সার্বিয়ানরা থাকে, তখন ওই জাতীয় সংঘ মিশনে সেট আপ করা হলো। এবং একটা জিনিস শিক্ষা কসোভোর আমাদেরকে বলা হলো, লেসন অফ কসোভো, যে গণহত্যার পরে গণহত্যা ক্যানট বি রিওয়ার্ডেড, এটাকে পুরস্কৃত করা যাবে না। যদি কোনো দেশ, যে কোনো দেশ যদি গণহত্যা করে, দে হ্যাভ টু বি মেড অ্যাকাউন্টেবল। তখন আমি এই মেসেজটা অনেকবার দিলাম যে এই যে মিলিটারি জান্তা মিয়ানমারে গণহত্যা করার পরে এরা আসলো, আমরা ওদেরকে বললাম যে ওদের খাওয়াবো, ইয়ে করবো, আমাদের যে গরিব দেশ হলেও এটা ওটা, কিন্তু এটা একটা রেফিউজি প্রবলেম না। আর তখনকার সরকার বায়োলেটারাল ইস্যু ভাবে ডিল করতে আরম্ভ করলো। এন্ড এটা খুব বড় একটা ভুল, রং পলিসি। এই বায়োলেটারালি ডিল করা, যখন এটা একটা গ্লোবাল ইস্যু, জেনোসাইড একটা গ্লোবাল ইস্যু, আর তখন ইন্টারন্যাশনাল কমিউনিটিতে অসম্ভব সাপোর্ট ছিল, এবং অং সান সু চির ইভেন নোবেল পিস প্রাইজ কেড়ে নেওয়ার জন্য there was a cry from international community। আর আমরা তখন এই সুযোগটা না নিয়ে আমরা, আমাদের মন্ত্রীরা চলে গেল ওখানে বায়োলেটারাল ডিসকাশনে, ইভেন সাম অফ দ্য অ্যাডভাইজার, প্রধানমন্ত্রী ওনারা গেল, হোম মিনিস্টার গেল। তখন অং সান সু চি ওটা বললো, যে যখন ওকে প্রেশার দেওয়া হলো, বললো যে আমরা তো বায়োলেটারাল আলোচনা করছি, তো তোমরা কেন মাথা ঘামাচ্ছ, ইউ লিভ আস, আমরা বাংলাদেশ টকিং টু আস। এই যে একটা এক্সকিউজ আমরা দিয়ে দিলাম, এই সময় উই শুড হ্যাভ মেড ইট, যেটা লেসন অফ জেনোসাইড ইন কসোভো ইন আদার প্লেসেস ইজ ইউ হ্যাভ টু মেক those who commit genocide accountable before the ICC। এবং এইটা যদি আমরা তখন অনেক অ্যাডভাইস দিলাম আমাদের ফ্রেন্ডরা, আমিও, এখন আমরা আইসিসি তে নেওয়ার রাইট টাইম, কারণ আইসিসি তে ওরা বলছে যে দিস ক্যানট বি রিওয়ার্ডেড। এবং মিলিটারি জান্টা সম্বন্ধে কোনো ইমেজটা ভালো ছিল না। ইভেন অং সান সু চি, তাকে ওকে বলা হলো যে তোমার নোবেল প্রাইজ। এখন ওই সময়টা আমরা বায়োলেটারালি গিয়ে উই কমিটেড রং মিস্টেক। এখন প্রফেসর ইউনুস যেটা রেস করছে, এটা খুব ভালো, ওনার ইমেজে আমরা জানি ভাই, আমি উনি একটা ইউনিভার্সাল ডিসকোর্স, আমরা বলি সবকিছু কভার করছেন, অনেক কিছু কভার করছেন, এর মধ্যে রোহিঙ্গা আনছেন। কিন্তু উনি যে কথা বলেছিলেন, আমি বলবো যখন এটা হলো, ওই সময় একটা বইতে এটা আমি দেখছি ওনার স্টেটমেন্ট, বলছে প্রিফেস ওই বইটা, রোহিঙ্গা সম্বন্ধে বইটা বাই আজিম ইব্রাহিম, খুব নাম করা রাইটার অন জেনোসাইড। তো সে বইতে উনি লিখছেন, I close with an appeal to Myanmar government, you must amend the infamous 1982 law and welcome the Rohingyas as a full citizens of Myanmar. You will remember that the impetus for extremism is there. Myanmar, there will be no little interest of the country unless citizenship is granted. এখন উনি খুব পরিষ্কারভাবে এই কথা বললেন। আমি আশা করেছিলাম উনি এই জিনিসটা, আসল কোর ইস্যুটা, যে ওদেরকে সিটিজেনশিপ না দিলে, ফ্রি মুভমেন্ট না হলে ওরা ফিরে যাবে না, ওরা বারবার এটা বলেছে, ওই সময় বলেছিল, এখনই বলছে। আর এটা অবভিয়াসলি ওখানে যে জেনোসাইড হলো, বাচ্চাদেরকে আগুনে ফেলে দিল, যে হরবল জেনোসাইড, এবং ওদের সিটিজেনশিপ কেড়ে নেওয়া হলো বাই দ্য আর্মি জান্টা। তো ওটা যদি ফেরত না দেয়, কফি আনার রিপোর্টে ছিল যে ওদেরকে ওদের সিটিজেনশিপ ফেরত দাও, ফ্রি মুভমেন্ট দাও, and address the political reason for the Rohingya exodus। এটা পলিটিক্যাল, আমরা যদি এটা অ্যাড্রেস না করি, তাহলে শুধু বক্তব্য দিয়ে কিন্তু রোহিঙ্গারা ফেরত যাবে না। আর আমরা যদি খালি এড চাই, টাকা চাই, যে আমাদেরকে রাখার টাকা দাও, আমরা ওই ভাষানি চর এটা ওখানে, আমরা তো এটাই করছি। আর এর সঙ্গে সঙ্গে কিন্তু ড্রাগস
and weapons and trafficking in women, এটা বাংলাদেশকে ডিস্টার্বের করার প্রসপেক্ট তখনও ছিল, এখনো আছে। জি, জনাব এমদাদুল ইসলাম, মিয়ানমারে যে সংঘাতময় পরিস্থিতি চলছে তাতে রোহিঙ্গা প্রত্যাবাসনের কতখানি সুযোগ আছে বলে আপনি মনে করেন? আমরা তো দেখেছি ডক্টর ইউনূস ওনার ভাষণে তাদেরকে অন্য তৃতীয় কোনো দেশেও সরিয়ে নেওয়ার প্রস্তাবও দিয়েছেন কিংবা কথা বলেছেন। ধন্যবাদ। প্রথমত, তৃতীয় কোনো দেশের কথা বলা এটা ইজ এ ব্লান্ডার। এটা যদি কেউ বলে থাকেন, ইট শুড নট বি এন্টারটেইন, কারণ আমরা জানি না এটা কোন তৃতীয় দেশে যাবে যতক্ষণ পর্যন্ত এটা ফিক্স না হয়। যদি আমরা এখন বলি যে তৃতীয় কোনো দেশে তাদেরকে পুনর্বাসিত করা হবে, তাহলে যেসব রোহিঙ্গা এখনো রয়ে গেছে, যেমন অর্ধেকের বেশি এখনো ওই পারে আছে, তারা কিন্তু সব সীমান্তে এসে হাজির হবে। কারণ ওখানে not that they will be alluring for other thing, only to escape their atrocities, the carrying out on them atrocities, তাদের নিপীড়ন, নির্যাতন, তাদের যে চলাচলের স্বাধীনতা। এই যে অ্যাম্বাসাডর রাশেদ একটু আগে বলছিলেন, অনেকগুলো জিনিস আছে যেখানে they are under suppress. So to escape their suppressed and inhuman life, তারা কিন্তু আমাদের বর্ডারের দিকে চলে আসবে তৃতীয় কোনো দেশে সেটেল হওয়ার। যেমন মরিয়া হয়ে তারা মালয়েশিয়ার দিকে যাচ্ছে, ইন্দোনেশিয়ার দিকে যাচ্ছে। এখন যদি সেটা অফিসিয়ালি কেউ বলেন যে তৃতীয় দেশে নিয়ে যাবো, নো, ইটস রং, যতক্ষণ পর্যন্ত এটা ফিক্স না হয়। এবং কতজন যাবে, কে যাবে, দ্যাট ইজ নাম্বার সেকেন্ড কোশ্চেন। আপনি যেটা বলেছেন যে এখন কিরকম পরিবেশ পরিস্থিতি এবং তাদের সেখানে সম্ভাবনা আছে, একেবারে বর্তমান সম্ভাবনা সুদূর পরাহত। এই কারণে সুদূর পরাহত কেন আমি বলছি, একটা হচ্ছে ওই আরাকান অঞ্চলে বর্তমানে যে সংঘর্ষ চলছে, আরাকান আর্মি ভার্সাস মিয়ানমার আর্মি, সেখানে ভেরি স্মার্টলি মিয়ানমার আর্মি, যেটা 1942-তে ব্রিটিশরা করেছিল ডিভিশন, তাদের মধ্যে প্যারিটিটাকে নষ্ট করেছিল। এখন মিয়ানমার আর্মি খুব স্মার্টলি they are recruiting and recruited Rohingyas to fight against the Arakan army. যার ফলশ্রুতি হচ্ছে, আপনি যখন আরাকান আর্মি সামনের দিকে আসছে, বিশেষ করে ব্রাউর দিকে আসছে, পক্তোর দিকে আসছে, চকতোতে আসছে, বুথিডং এ আসছে, ইভেন কি মাউন্ডোর দিকে যখন আসছে, they carried out atrocities, they carried out the reprisal onto the Rohingyas, ওখানে যারা রোহিঙ্গা ফ্যামিলি গুলো আছে তাদের উপরে। যার জন্য আমাদের পররাষ্ট্র উপদেষ্টার হিসাব অনুযায়ী প্রায় ধরেন উনি একবার বলেছেন 8,000, বাট বাই দ্য টাইম আমরা জানি 20,000-এর মতো এদিক ওদিক করে আরো বাংলাদেশে নতুন করে তারা চলে আসছে। এটা হচ্ছে দিস ইজ নাও, এই যে সুদূর পরাহত হওয়ার দুটা কারণ। একটা হচ্ছে সেখানে বৃহৎ দুটি শক্তি, যাদের জিও স্ট্র্যাটেজিক ওখানে স্টেক হোল্ডার যারা, তারা পরস্পর সেখানে মুখোমুখি, এবং সেখানে তারা তাদের যার যার পারপাস সার্ভ করার জন্য ব্যস্ত আছে। এটা একটা। দ্বিতীয় হচ্ছে যেখানে আরাকান আর্মি এবং মিয়ানমার আর্মি যেটা হচ্ছে এখন চলছে, একই সাথে চীন স্ট্রিট থেকেও কিছুটা আরো বেশি, এটা আরো কতগুলি জিনিস এখানে আমি বলবো যে অনুষঙ্গ এখানে অ্যাড হচ্ছে। যে কয়েকদিন আগে আমরা দেখেছি 900 কুকি যোদ্ধা মণিপুরে গিয়ে প্রবেশ করেছে। মণিপুর আবার সংশ্লিষ্ট হচ্ছে আমাদের ইয়ের দিকে, মিজোরামের দিকে হয়ে বান্দরবন, এবং যে অঞ্চলটা এখানে আমাদের সন্নিহিত অঞ্চল আরাকান, সেখানের সাথে এগুলি সবগুলো কিন্তু আমালগামেটেড এবং পারস্পরিক সম্পর্কযুক্ত। এই সম্পর্কগুলো কিন্তু রোহিঙ্গাদের এখন প্রত্যাবাসনে না আন্তর্জাতিক সম্প্রদায় বলবে, না রোহিঙ্গারা যেটা আগ্রহী হবে, না বাংলাদেশ সরকার সেখানে তাদের ফোর্স করতে পারবে। এখন আমরা যেটা বলছি, এখানে দোষারোপের কোনো ধরনের কোনো সুযোগ নাই। যেখানে চীন জাতিসংঘে ভেটো আছে, যতই আপনি জাতিসংঘে বক্তৃতা দেন না কেন, বিকজ টু ভেটো পাওয়ার সাইমালটেনিয়াস, রাশিয়া এবং চীন তাদের ভেটো পাওয়ার নিয়ে জাতিসংঘে একটা প্রস্তাব কখনো পর্যন্ত এক্সিকিউট হতে দেয় নাই। ইভেন 142 স্টেট ওয়াজ ইন ফেভার অফ বাংলাদেশ and other 7 countries was not in favor of Bangladesh. That is to repatriate the Rohingyas. And then China has put its veto. সেখানে যখন এই ভেটো পাওয়ার, যতক্ষণ পর্যন্ত ভেটো পাওয়ার যাদের আছে শক্তি, তারা যতক্ষণ ঐক্যমত্যে না পৌঁছবে, ততক্ষণ পর্যন্ত এখানে কিছু, এই যে অ্যাম্বাসাডর রাশেদ যেটা কসোভোর কথা বললেন, সেখানে অল দা আপনার সিকিউরিটি কাউন্সিল মেম্বার দে অ্যাগ্রিড আপন। আপনি যতক্ষণ পর্যন্ত সিকিউরিটি কাউন্সিলের একজন মেম্বার আপনি ডিসফেভারে থাকবে, আপনি এখানে কিছুই করতে পারবেন। ইউ ক্যানট অ্যাপ্লাই ফোর্স, ইভেন ফোর্স যদি অ্যাপ্লাই করতে হয়, অনেকগুলি প্রস্তাব আছে জাতিসংঘের যেগুলো এক্সিকিউট হয় না। আই এম সরি টু ইন্টারভিন। এখানে কিন্তু তখন রাশিয়া কিন্তু ভেটো থ্রেটেন করেছিল, বাট ভেটো অ্যাপ্লাই করে নাই, ভেটোটা অ্যাপ্লাই করে নাই, দ্যাট ইজ দ্য পয়েন্ট। ভেটো অ্যাপ্লাই করলে এটা এক্সিকিউট হতো না, এক্স্যাক্টলি হতো না। এখনো বুঝতে হবে জিওপলিটিক্যাল চেঞ্জেস এ, it's not the same China which we are talking about. China has changed. You see the recent long statement by the foreign minister, Chinese policy since the time
যখন না, মিডল লেটস ইস্ট সি, থেকে এটা যদি হয় তাহলে তো ভালো। আমি সেই কথাটাই বলছি, যদি একজন যদি সিকিউরিটি কাউন্সিল মেম্বার ওখানে অপোজ করে, কারণ অতীতে আমরা দেখেছি রাশিয়া এবং চায়না জয়েন্টলি দে হ্যাভ দ্যাট। এখন যদি সেখানে এটা হয় তাহলে আমাদের জন্য সবচেয়ে সহায়ক হবে ইফ বাট চায়না রেডিক্যালি চেঞ্জ ফর দ্য রোহিঙ্গাস। কিন্তু মনে হচ্ছে হলেও এখানে আরেকটা জিনিস এখানে আছে অনুষঙ্গ, সেটা হচ্ছে চায়নার যে সুডো আর্মি, সেগুলো শান স্টেট, শান আর্মি, শান ন্যাশনাল আর্মি, কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি, আরাকান আর্মি অ্যান্ড চীন আর্মি, চীন ন্যাশনাল আর্মি, দে অল আর ফাইটিং এগেনস্ট অ্যানাদার স্ট্র্যাটেজিক পার্টনার ওখানে, স্টেক হোল্ডার, যেটা চকপি অগ্নি ভিত্তি করে হচ্ছে, যেখানে জিও স্ট্র্যাটেজি, যেখানে জিওপ্রোডাইজ হয়ে গেছে মিয়ানমারের। আপনার কালাদান মাল্টি মডাল মাল্টি ট্রানজিট প্রজেক্ট অফ ইন্ডিয়া ইজ টোটালি জিওপ্রোডাইজ ডিউ টু দিস স্ট্র্যাটেজিক স্টেক হোল্ডারদের ওখানে, তাদের জন্য, তাদের ভিতরে, তাদের মধ্যে সুপেরিয়রিটি এস্টাবলিশ করার জন্য মিয়ানমারে তাদের। অন্যদিকে আপনি যদি আবার বার্মা একটা আসেন, ইউনাইটেড স্টেটস এর বার্মা একটা আসেন, সেখানে আরেকটা স্টেক হোল্ডার এসে বসে আছে, যার যার স্বার্থ নিয়ে সে এখানে। একটা ট্রেড ওয়ারের প্রশ্ন আসবে, এখন চকপিওতে ডিপ সি পোর্টের প্রশ্ন আসবে, চায়না মিয়ানমার ইকোনমিক করিডোরের প্রশ্ন আসবে, সেখানে রোহিঙ্গারা একেবারে তুচ্ছ তাচ্ছিল্য অবস্থায় এখনো পর্যন্ত আছে। লেটস সি, আমরা যেটা আশা করছি প্রফেসর ইউনূসের যে আন্তর্জাতিক যে একটা ব্যাপ্তি আছে, পরিচিতি আছে এবং ইনফ্লুয়েন্স আছে, লেটস সি ইফ ইট ক্যান বি ওয়ার্ক এন্ড ওয়েল এন্ড গুড। উনি কিন্তু আজকে একটা কথা বলেছেন, আমি শেষ করছি, সেটা হচ্ছে উনি বলছেন যে এখানে থ্রেট, আন্ডারকারেন্ট এবং ওভার অ্যান্ড কোভার, দুটা থ্রেটের কথা বলা হয়েছে। আমরা এটা বলি যে রোহিঙ্গারা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের এখানে বসে থাকবে, is going to be a volcano for Bangladesh. Anytime it can be erupted by any stakeholder, any geopolitical big power. They want to use Rohingyas against each other. এটা হবে ভবিষ্যতে, এবং বাংলাদেশের তখন জাতীয় নিরাপত্তা এবং সবচেয়ে সংকটে পড়বে বাংলাদেশের সভরেনিটি তখন। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে পরে আমি আবার আসবো। জনাব ফয়েজ আহমেদ, ভারত, চীন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যে কূটনৈতিক সম্পর্ক এই মুহূর্তে আমরা আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি, সেই প্রেক্ষাপটে রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রসঙ্গটি নিয়ে আপনার বিশ্লেষণ শুনতে চাই। কি ধরনের চ্যালেঞ্জ আপনি দেখছেন? এই যে আলোচনা এতক্ষণ হলো, তার থেকে কিন্তু চ্যালেঞ্জগুলো মোটামুটি সামনে চলে এসছে। একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে মিয়ানমারের ভিতরে যে গৃহযুদ্ধের যে পরিস্থিতিটা এখন আছে, সেটা রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়টি পিছনে ফেলে দিচ্ছে। এটা আমাদের খুব বেশি কিছু করার নেই। কিন্তু আপনি যে বললেন যে বিভিন্ন দেশের সাথে আমাদের সম্পর্ক, এখানে চীন তো অনেক আগে থেকে আমাদেরকে বলছে তারা আমাদেরকে এই প্রত্যাবাসনের ব্যাপারে সহায়তা করতে চায়, চেষ্টা করছে, কিন্তু সফল হয় নাই। তার মানে আমরা মনে করি যে চীন যথেষ্ট চেষ্টা করে নাই, সে আরো চেষ্টা করতে পারে, তার সেই সুযোগ আছে। আর ভারত এ ব্যাপারে মোটেই নাক গলায় নেই, তারা নিজেরাই এখন ব্যাকফুটে আছে, যেটা ইমদাদ সাহেব বলছিলেন, যে তাদের নিজেদের যে স্বার্থগুলো আছে মিয়ানমারে, সেগুলোই এখন বিভিন্নভাবে শঙ্কাগ্রস্ত। সুতরাং তারা নিজেরাই কি করবে ঠিক পাচ্ছে না। তো সুতরাং তাদের উপরে নির্ভর করা এই সুযোগ নাই। আর মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যে ইয়ের কথা বলা হলো, বার্মা একটি কথা, এবং কেউ কেউ বলছে যে আরো একটি নতুন অ্যাক্ট হয়তো শীঘ্রই তারা করবে, রোহিঙ্গা অ্যাক্ট। আমি শুনেছি, আমি জানি না কতদূর সত্যি, কিন্তু সেগুলো তার মানে যে মার্কিন যুক্তরাষ্ট্র আস্তে আস্তে এলাকায় বেশি এই ব্যাপারে বেশি উৎসাহী হচ্ছে। যদি তাই হয় তাহলে তাদেরকে দিয়ে কিছু করা যায় কিনা এই চেষ্টা, এবং সেখানে আমি মনে করি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা ভালো সম্পর্ক আছে, সুতরাং তিনি সেটাকে ব্যবহার করে কোনো রকমের সুবিধা আদায় করতে পারেন কিনা এটা দেখা যেতে পারে, কিন্তু সম্ভাবনা অতি ক্ষীণ। কারণ এখানে যেভাবেই আমরা দেখি, চীন, ভারত এরা অনেক বেশি কাছের এই অঞ্চলের, এবং তাদের স্বার্থগুলো অনেক বেশি কি বলা যায়, একেবারে সবসময় তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সুতরাং তারা যেভাবেই হোক, যে কিছুই করার চেষ্টা করা হোক, তাদের একটা বলার থাকবে সবসময়। সুতরাং তাদেরকে সাথে না নিয়ে কিছু করা যাবে না। চীন, বিশেষ করে চীন, ভারত, এই দুটোকে আমাদের সাথে নেওয়ার চেষ্টা করতে হবে। আমার প্রশ্ন, মিয়ানমার কি এই আন্তর্জাতিক যে আলোচনাগুলো, কিংবা মিয়ানমার কি তার নিজের উপরে কোন রকম চাপ আদৌ আপনার বোধ করছে, কিংবা এবং এই আলোচনাগুলো কোন আমলে নিচ্ছে? চাপ তো তারা, যখন চাপ দেওয়া হয় তখন তারা চাপটা বোঝে, কিন্তু তার মানে তারা কিন্তু যেহেতু তারা অনেকদিন ধরে এই কাজ করে আসছে, তারা খুব গায়ে লাগায় না। তারা মনে করছে যে তাদেরকে কেউ কিছু বলবে না, কারণ সবারই যার যার স্বার্থ। চীন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, জাপান বলেন, ভারত বলেন, সবারই কিছু কিছু স্বার্থ ওখানে আছে, সিঙ্গাপুর বলেন, সবাই সেগুলো নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ে। তখন তারা
যতটুকু চাপ দিতে পারে তাদের ক্ষমতা আছে সেটা তারা করে না। একটা কথা যেমন আমি সবসময় বলি যে যেইভাবেই হোক গৃহযুদ্ধ যদি শেষ হয়ে যায় মিয়ানমারে এবং রোহিঙ্গারা যদি ফেরত যায় এবং তখন যে মিয়ানমারের যে সরকার আসবে তাদেরও তখন চীনকে প্রয়োজন পড়বে, তাদের তখনও ভারতকে প্রয়োজন পড়বে। ভারত, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এদের ছাড়া তো এরা চলতে পারবে না, তাদের যখন এগিয়ে যেতে হবে এদেরকে লাগবে। সুতরাং সেই সব দেশ যাদের ওখানে বিভিন্ন রকমের স্টেকস আছে তারা কেন এত শঙ্কিত হয়? তারা তাদের যা আছে থাকলেও তারা এখনো তো তাদের যেসব স্টেকস আছে সেগুলো স্বার্থ আছে সেগুলো তো সুরক্ষিত নয়। সেখানে শান্তি প্রতিষ্ঠিত হলেই সেখানে সুরক্ষা পাবে তারা। তো সুতরাং শান্তি কিভাবে প্রতিষ্ঠিত হওয়া যায় সেই চেষ্টাটা তাদের করা উচিত। এবং মনে করি যে এই যে যদি ওখানে শান্তি হয় তখন রোহিঙ্গারাই কিন্তু তারা ওখানে যদি ইকোনমিক জোন করে, শিল্প কারখানা করে, কাজ করবে কে? ওই আরাকান যথেষ্ট লোকজন নাই যে তারা এসে কাজ করে দেবে। এই যে রোহিঙ্গারা ওখানে গেল কেন? ওখানে কাজের লোকের অভাব বলেই তো রোহিঙ্গারা বিভিন্ন সময় ওখানে যে সেটেল করেছে, অনেককে নিয়ে যাওয়া হয়েছে, অনেকে সেটেল করেছে নিজেরা জাহাজে করে, যারা এসছে এখানে সুযোগ দেখে এখানে থেকে গেছে। তো সুতরাং বিভিন্ন সময় শতাব্দীর পর শতাব্দী এখানে এসে এই গোষ্ঠীটা তৈরি হয়েছে। কিন্তু এবং তারা খুব কর্মঠ এবং তাদেরকে সবাই কাজে লাগাতে পারবে। সেই বিষয়টি যদি আমরা তুলে ধরতে পারি হয়তোবা, এখন তো গৃহযুদ্ধের কারণে এই জিনিসটা আগাবে না, কিন্তু যখন গৃহযুদ্ধ কমে আসবে, থেমে আসবে, তখন এই জিনিসগুলোর উপর আমরা জোর দিতে পারি। জি, আমরা এটা নিয়ে আরো আলোচনা করব। জনাব শামীম কামাল, বাংলাদেশ এবং এই অঞ্চলের জন্য রোহিঙ্গার প্রত্যাবাসন কতখানি জরুরি বলে আপনি মনে করেন? রোহিঙ্গা সংকটের সমাধানে আঞ্চলিক প্রভাবশালী পক্ষগুলোর ভূমিকাকে আপনি আসলে কিভাবে দেখছেন? আমরা এই বিষয়টি নিয়ে আপনার সাথে আরো আলোচনা করব, কিন্তু আমাদেরকে বিরতিতে যেতে হবে। বিরতি থেকে ফিরে এই বিষয়টি নিয়ে আপনার সাথে আমি আলোচনা করব। দর্শক, এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত কেমন বাংলাদেশ অনুষ্ঠান, সঙ্গে আছি আমি সৈয়দ আশিক রহমান। আজ আমাদের আলোচনার বিষয় রোহিঙ্গা প্রত্যাবাসনের সফল বাংলাদেশ চাই। আমরা ফিরছি আমাদের আলোচনায়। জনাব শামীম কামাল, বিরতির পূর্বে যে প্রশ্নটি আপনার কাছে আমার ছিল, বাংলাদেশ এবং এই অঞ্চলের জন্য রোহিঙ্গা প্রত্যাবাসন কতখানি জরুরি বলে আপনি মনে করেন? রোহিঙ্গা সংকটের সমাধানে আঞ্চলিক প্রভাবশালী পক্ষগুলোর ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন? আপনার বিশ্লেষণ শুনতে চাই। আপনার যে প্রশ্ন যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কি দায় দায়িত্ব আছে, আমরা অত্যন্ত গর্বের সাথে যে বিষয়টা লক্ষ্য করছি যে প্রফেসর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পরে পুরো পৃথিবীর দৃষ্টি কিন্তু এখন বাংলাদেশের দিকে। জাতিসংঘ সাধারণ পরিষদের মিটিং এ, তার সাথে যে বাইল্যাটারাল মিটিং গুলি হচ্ছে এবং এত উচ্চ উচ্চ প্রত্যাশা, সহযোগিতার হাত সম্প্রসারিত হচ্ছে, আমরা অভিভূত। কোনো সন্দেহ নাই অধ্যাপক ইউনূস বর্তমান পৃথিবীতে হাতে গোনা 3 থেকে 5 জন প্রভাবশালী মানুষের মধ্যে একজন। কিন্তু রোহিঙ্গা বিষয়ে ওনার যে ধারণা, যেটা উনি তৃতীয় পক্ষের মাধ্যমে বা আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে যে সহযোগিতা চাচ্ছেন, আমিও চাই এর সমস্যার সমাধান এভাবে হোক। কিন্তু আমার খুব ক্ষুদ্র জ্ঞানে, ক্ষুদ্র লেখাপড়ায় আমার স্পষ্ট অবস্থান এই ফলাফল হবে শূন্য। আপনারা একটা নোট রাখতে পারেন, দীর্ঘদিন পরে হলে ফলাফল শূন্য। কেননা এই সমস্যাটা বুঝতে হবে এটা কি সমস্যা। রোহিঙ্গাদের স্ট্যাটাস কি? তারা রিফিউজি নয়, তারা আইডিপি নয়, তারা স্টেটলেস। রিফিউজির একটা আশা থাকে নিজ দেশে ফেরার, কিন্তু স্টেটলেস এর কখনো থাকে না। আমরা এরকম এক্সোডাস যেগুলো দেখেছি, সিরিয়ানরা যখন তুরস্কে গিয়েছে তাদের কি ফেরত পাঠানো হয়েছে? আপনি বললেন গত 7 বছরে একটি রোহিঙ্গাও আমরা ফেরত পাঠাতে পারিনি। এখানে সবচেয়ে বেশি প্রভাব যে দেশটি খাটাতে পারতো সেটা হলো চায়না। চায়না কোনো দিনে এখানে প্রভাব খাটাবে না। তো আমরা দেখতে পাচ্ছি সার্বিকভাবে রোহিঙ্গার সমস্যা যদি আমি একটু ব্যাখ্যা করি এভাবে, 2017 সালে যখন 11 লক্ষ 12 লক্ষ রোহিঙ্গা প্রবেশ করলো, তখন এই প্রবলেমটাকে আমরা কিভাবে অ্যাড্রেস করব? হঠাৎ করে যে একটা সিদ্ধান্ত হলো যে তাদেরকে আমরা আশ্রয় দেব, এই সিদ্ধান্ত নেওয়া কতটুকু যৌক্তিক হয়েছে বাংলাদেশের জন্য? এটা কতটুকু পদ্ধতিগত একটা সিদ্ধান্ত ছিল? এই ব্যাপারে কি গণভোট হয়েছে? এই ব্যাপারে কি সুশীল সমাজের কোন মতামত নেওয়া হয়েছে? এই ব্যাপারে কোন এক্সপার্টিসের মতামত নেওয়া আছে? উত্তর হচ্ছে শূন্য। তো এককভাবে যে দলই থাক না কেন, যেই নেতৃত্বে থাক না কেন, সে এরকম সিদ্ধান্ত নিতে পারে না। দেখুন, ব্যক্তি জুয়ারি একটা পরিবারকে পথে বসায়, একজন রাষ্ট্রীয় জুয়ারি পুরো জাতিকে পথে বসায়। এদেরকে টানতে গিয়ে প্রতি বছর আমাদের 72,000 কোটি টাকা খরচ করতে হচ্ছে।
এটা কিন্তু সহজ কোনো বিষয় নয়। এটা আমাদের গোদের উপরে বিষ করার মতো অবস্থা। আমি যদি এখন সংক্ষেপে বলি, এর মাধ্যমে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব অনেকটাই হুমকির মুখে পড়েছে। আমি যদি সার্বভৌমত্বের সংজ্ঞা যাই, 16ই জুলাই 1648 সালে ওয়েস্টফ্যালিয়ান ট্রিটিতে যে আধুনিক রাষ্ট্রের সার্বভৌমত্বের কথা বলা হয়েছে, সেখানে সেই সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়েছে। তারা যে আমাদের দেশে আসলে আমরা কে চেয়েছি, তারা আমাদের জোরপূর্বক প্রবেশ করিয়েছে। দেখুন, এটা একটি সামরিক প্রবলেম। রোহিঙ্গা এক্সোডাস ইজ এ মিলিটারি প্রবলেম। এটাকে মিলিটারিলি সলভ করতে হবে। এখন মিলিটারিলি সলভ করা মানে যুদ্ধ কিন্তু নয়, এটার জন্য তৈরি করতে হবে ডেটারেন্স। এই ডেটারেন্স আমাদের নাই। কূটনৈতিক ভাবে বাংলাদেশ কূটনৈতিক প্রতিবন্ধী দেশ। অদ্যাবধি আমি যদি আপনাকে স্টেটমেন্ট দেখাতে পারি, ভারত এবং মিয়ানমারের সাথে আমাদের কূটনৈতিক সাফল্য প্রায় শূন্যের জায়গায়। তাহলে এতদিন যে এতগুলি দেশের সাথে আমরা যোগাযোগ করলাম, ভারত, চায়না, জাপান, সিঙ্গাপুর, আসিয়ান সব দেশ, কেউ কিন্তু এই সময় আমাদের পাশে এসে দাঁড়ায়নি। এখন এই প্রবলেম যখন শুরু হলো, তখন আমাদের উচিত ছিল বাইলেটারালি ডেটারেন্সের মাধ্যমে প্রেসার ক্রিয়েট করে এই প্রবলেমটা সমাধান করা, কিন্তু আমরা এই পথে হাঁটলাম না এবং দিনের পর দিন বাড়তে আছে। মাঝে যে 20,000 আসলো গত 1 মাসের মধ্যে, এর উত্তর কে দিবে? এটা তো আমরা মোটেই চাইনি। এখন কথা হলো যে এটাকে সমাধান করার জন্য যে পদ্ধতিটা অবলম্বন করা ছিল, সেটা আমরা করছি না। এমনকি সরকার যখন পতন হলো, তখন পর্যন্ত আমি স্পষ্ট এই রোহিঙ্গা প্রবলেম নিয়ে আমি অন্তত 15 থেকে 20টা টক শো করেছি। সেখানে আমি বলেছি যে এখানে পদ্ধতিগত প্রবলেম আছে। পদ্ধতিগত প্রবলেম বলতে এখানে সঠিক ডিপ্লোমেসি প্লে করা হচ্ছে না। এখানে যে ডিপ্লোমেসিটা প্লে করতে হবে, দ্যাট ইজ 1.5 ট্র্যাক ডিপ্লোমেসি, স্টেট টু স্টেট, নন স্টেট টু নন স্টেট স্টেক হোল্ডার, ইত্যাদি ইত্যাদি। আমাদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল আরাকান আর্মির সাথে একটি সরাসরি একটা যোগাযোগে যেতে। ধরে নেন এটা প্রোট্রাক্টেড ওয়ার, এই যুদ্ধ কিন্তু 1-2 বছরে থামবে না, দীর্ঘদিন চলবে। এটা আমি 1 বছর আগেই বলেছি যখন যুদ্ধ শুরু হয়, মানে 2000 মানে এই বছর ফেব্রুয়ারি মাসে। কিন্তু এতদিন ধরে যে যুদ্ধটা চলছে, এটা আরো 1-2 বছর চলবে। এই সময় আমাদের উচিত ছিল খুব শক্ত একটা অবস্থান নেওয়া রোহিঙ্গা প্রত্যাবর্ষণের ব্যাপারে। আমরা কিন্তু সেদিকে হাঁটিনি। এত শত শত প্রায় হাজার হাজার নিরাপত্তা বাহিনীর কর্মী বাংলাদেশে আসলো, তারা জামাই আদর নিয়ে চলে গেল। তাদের সেক্ষেত্রে আপনার অন্যান্য ইউএনএইচসিআর বা আইওএম কি দায়িত্ব পালন করেছে? এটা কোনো হাস্যকর একটা বিষয়ে পরিণত হয়েছে। আপনি দেখুন, এখন উচিত ছিল আমাদের 1.5 ট্র্যাক ডিপ্লোমেসি অবলম্বন করা। সেখানে আরাকান আর্মির সাথে আমরা যদি যোগাযোগ করতে পারতাম, তাহলে একটা ভালো কিছু হতো। এবং রোহিঙ্গা প্রত্যাবর্ষণের ক্ষেত্রে এটা একটা মিলিটারি বিষয়, প্রক্সির ব্যাপার কিন্তু ছিল। এগুলি প্রকাশ্য বলা যায় না। স্টেটের নিজস্ব কিছু টেকনিক থাকে, কিছু পদ্ধতি থাকে, যেটা তাকে ভিতরে ভিতরে এটা অ্যাপ্লাই করতে হয়। আমরা কিন্তু সে পথে হাঁটিনি। আমি এই জন্য বলবো যে সার্বিকভাবে দেখুন, এই যখন রোহিঙ্গা প্রবলেমটা শুরু হলো, এর প্রতিবেশী সমস্ত দেশ ঘোলা পানিতে মাছ শিকার করেছে। ভারত সিত্তে বিমানবন্দরের নৌবন্দরের দায়িত্ব নিয়েছে পরিচালনা। মিয়ানমার, চায়নার বিনিয়োগ ছিল যুদ্ধের আগে $22 বিলিয়ন, এই যুদ্ধের মধ্যে এটা বাড়িয়ে করেছে $5 বিলিয়ন। আর আমরা সেখানে কিছু চাল ডাল আনা যায় কিনা এইটা নিয়ে চিন্তা ভাবনা করছি। চিন্তার সংকীর্ণতা যে কত নিম্ন পর্যায়ে, সেটা আমি বুঝাতে চাচ্ছি। আমার কথা হচ্ছে, যেটা যদি আমরা সঠিক ডিপ্লোমেসি অ্যাডপ্ট করতে না পারি, আমাদের ডেটারেন্স না থাকে, পররাষ্ট্রনীতি অল্ট্রুইজম বলে কোনো কথা নেই। কোনোদিনই চায়না আমাদের পাশে এসে দাঁড়াবে না। চায়না প্রথমেই দেখবে এখানে তার স্বার্থ কিভাবে হাসিল করা যায়। কিছুদিন আগে যখন আমাদের সাবেক প্রধানমন্ত্রী চায়নায় গেলেন, তখন সি জিনপিং তাকে কথা দিলেন যে প্রয়োজন বোধে আরাকান আর্মির সাথে উনি যোগাযোগ করবে, চায়না যোগাযোগ করে দেবে। কি অদ্ভুত একটা হাস্যকর বিষয়। আমাদের সমস্যা, আমরা যেখানে নেক্সট ডোর নেইবার হাত পাতালে একটা আলোচনার দরজা খুলতে পারি, সেখানে চায়না ভায়া হয়ে আসতে হবে। চায়না কোনোদিনে নয়, ভারত কোনোদিনে নয়, এবং তারা এর মধ্যে তাদের সুবিধা তারা আদায় করে নিয়েছে। সম্পূর্ণভাবে ডিপ্লোম্যাটিক্যালি আমরা ব্যর্থ হয়েছি। আমাদের সমাধানটা কি? আমাদের কি করা উচিত? এটা নিয়ে আমি আপনার কাছে পরবর্তীতে আসবো। আমরা আপনার কাছ থেকে এই বিষয়ে আপনার পরামর্শ কিংবা সমাধানটা আমরা শোনার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে, জনাব আসিফ মনির। একদিকে রোহিঙ্গা প্রত্যাবাসন, অন্যদিকে রোহিঙ্গাদের জন্য আর্থিক সহযোগিতা প্রাপ্তি। মিয়ানমারের সার্বিক পরিস্থিতি বিবেচনায় কোন দিকে এই মুহূর্তে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? ধন্যবাদ। উভয়ই। এখন যেটা হলো যে আর্থিক বিষয়টি হচ্ছে যে আমরা যেহেতু বলছি যে এটা এখন সুদূর পড়া হতো বা সময় লাগবে, অর্থায়নের বিষয়টি, এবং এটা শুরুতে
পূর্ববর্তী বক্তারাও বলছিলেন যে আন্তর্জাতিক আলোচনায় থাকছিল না। তো আশা করছি যে বিশেষ করে এই জাতিসংঘের যে অধিবেশন হলো সেখানে গুরুত্বপূর্ণ হচ্ছে যে শুধুমাত্র আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য না, এছাড়াও বেশ কয়েকটি বৈঠক হয়েছে। উনি আইসিসির প্রধানের সাথে মিটিং করেছেন যেখানে রোহিঙ্গা প্রসঙ্গটি এসেছে। উনি স্পেশাল র্যাপোর্টিয়ারের সাথে মিটিং করেছেন, সেখানে রোহিঙ্গা প্রসঙ্গটি এসেছে। আমাদের ফরেন অ্যাডভাইজার একাধিক মিটিংয়ে ছিলেন এবং জনাব ইউনুস আরেকটি মিটিংয়ে ছিলেন যেখানে বিভিন্ন বিষয়ের মধ্যে এই যে জয়েন্ট রেসপন্স প্ল্যান, যেখানে অর্থায়নের বিষয়টি সেটিও তিনি উল্লেখ করেছেন। কাজী এইটি আলাপ আলোচনায় এসেছে, অন্তত বাংলাদেশ সেটাকে আলোচনার মধ্যে নিয়ে এসেছে। আমরা আশা করি যে সেটি আন্তর্জাতিকভাবে কিছুটা প্রভাব ফেলবে। এর মধ্যে আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যে অর্থায়ন করে রেফিউজিদের জন্য গ্লোবালি, সেখানে তারা রোহিঙ্গাদের জন্য যে অর্থায়ন সেটা আবার পুনর্ব্যক্ত করেছে। পাশাপাশি তারা এখানে আঞ্চলিক সমাধানের প্রস্তাবটিও রেখেছে। কাজী উভয় ব্যাপারটি রয়েছে এখানে, যে বিভিন্নমুখী আলাপ আলোচনা, এবং এখানে যেটা বলা হচ্ছে যে ডিপ্লোমেসির কথা, বিভিন্নভাবে ডিপ্লোম্যাটিক চেষ্টা করতে হবে। অর্থায়নটা প্রয়োজন থাকবে, আমাদের বিশ্বাস। এখানে আমরা যারা আছি আমরা বোধহয় সবাই একমত হবো যে এখানে আগামী 1-2 বছরের মধ্যে হঠাৎ করে সমস্যার সমাধান হয়ে যাবে তা না। কাজে অর্থায়নের যে প্রয়োজন সেটা আরো দীর্ঘদিন লাগবে। একটি বাংলাদেশ সরকার এখন করতে পারে, অন্তর্বর্তীকালীন সরকারই করতে পারে, যে নতুনভাবে একটা কর্মকৌশল, আমরা একটু আগে যেটা বলছিলাম, আলাপ করছিলাম, পূর্ববর্তী সরকারের নিজস্ব কিছু কর্মকৌশল ছিল কিন্তু সেগুলোর সাথে আমরা অনেকে কেউ কেউ একমত হয়েছি, হয়নি। নতুনভাবে এখন একটু চিন্তা ভাবনা করা দরকার যে এখন যে সংঘাতময় অবস্থা চলছে মিয়ানমারে, অর্থায়নের যে সংকট হচ্ছে, এবং আমাদের দেশের ভেতরে যে বা আঞ্চলিক যে জিওপলিটিক্স গুলো হচ্ছে, সেই জায়গার ভিত্তিতে একটা নতুন কর্মকৌশল চিন্তা করা সরকারিভাবে। এটা অন্তর্বর্তীকালীনও হতে পারে, ভবিষ্যতে রাজনৈতিক সরকার আসলে সেটার দীর্ঘমেয়াদী চিন্তা করবে, কিন্তু এটার একটা বড় অংশ হতে হবে অর্থায়নের জায়গাটি। আমরা শুনছিলাম একটু আগে যে আমাদের সরকারেরও সেখানে অর্থায়নের একটা বড় অংশ রয়েছে, কিন্তু আন্তর্জাতিক যে সহায়তা সেটা কিন্তু আমরা দেখেছি যে আস্তে আস্তে ক্রমশ ম্রিয়মাণ হয়ে যাচ্ছিল। তো সেইটা অতীতে আমরা দেখেছি যে প্রতি 1 বছর করে এটা একটা কৌশল নেওয়া হয়েছিল পূর্ববর্তী সরকারের, যে 1 বছরের করে জয়েন্ট রেসপন্স প্ল্যান হতো। আমরা দেখেছি যে ইউএন এবং অন্যান্যরা কিন্তু চেয়েছে যে 2 বছর বা 3 বছর করে করার। সেটাই আসলে রাইট একটা প্রক্রিয়া, কারণ তাহলে একটা প্রজেকশন থাকে যে আগামী 3 বছরের জন্য আমার কতখানি অর্থায়ন লাগবে। তো সেই দিক থেকে এটা উভয় জায়গায় দরকার, এবং বিভিন্ন ভাবে এটা সমাধানের জায়গা করতে হবে, চিন্তা করতে হবে। তো আমি আবার ফিরে আসছি যে এখানে ইউনুস সাহেব যেটা আরেকটা বৈঠক করেছেন, সেখানে উনি 3টা কর্মকৌশলের কথা আসলে বলেছেন, যেটা আসলে ওনার সামগ্রিক যে বক্তব্য, যেহেতু ওখানে অনেক কিছু ছিল সাধারণ অধিবেশনে, সেখানে একটু সামগ্রিক ভাবে এসছে, জেনারেলাইজড ভাবে এসছে। কিন্তু 3টা প্রস্তাব উনি আরেকটা আলাদা বৈঠকে করেছিলেন। তার মধ্যে একটা ছিল যে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স করা এই রোহিঙ্গাদের বিষয়টা সমাধানের ক্ষেত্রে, সেটার জন্য জাতিসংঘকে তিনি আহ্বান জানিয়েছেন। জয়েন্ট রেসপন্স প্ল্যানের ব্যাপারে যাতে সকলে সহায়তা করে, এবং যেটা এখানে বেশ কয়েকজনই বলছিলেন যে জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, আইসিসি। সেখানে কিন্তু উনি সকল সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিয়েই আপনি আলোচনা করার কথা বলেছেন, এই উদ্যোগটা নিতে বলেছেন। অবশ্যই, এবং সেই ক্ষেত্রে আমরা আসলে জানি না যে সেখানে আমরা মিয়ানমারকে কিভাবে অন্তর্ভুক্ত করব। এখন এখানে চলমান পরিস্থিতিতে আমরা দেখছি যে এখানে একটা টাগ অফ ওয়ারের মতো জায়গা চলছে। এখন হয়তো এগিয়ে আছে আরাকান আর্মি, এবং জান্তা সরকার হয়তো একটু পিছু হচ্ছে, কিন্তু এখানে আমি বলবো যে আসলে যদি ডিপ্লোম্যাটিক ভাবে আলাপ আলোচনা বা কৌশল চিন্তা করতে হয়, শুধুমাত্র আরাকান আর্মি না, সেখানে আরাকান আর্মির সাথে তো আসলে তাদের পলিটিক্যাল যে লিঙ্কটা আছে, ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট, তাদের সাথেও আলাপের চিন্তা ভাবনাটা রাখতে হবে। এমনকি সামরিক জান্তার সাথেও এখন সম্পর্ক ছিন্ন করার আসলে উপায় নেই। আমাদের সব জায়গার সাথে একটা সমন্বয় রেখে করতে হবে যে ভবিষ্যতে যেই দিকেই যাক মিয়ানমার, যাতে আমরা এটা আমাদের যেটা আমরা চাই রিপ্যাট্রিয়েশন, সেই জায়গাটায় যাতে যাওয়া যায়। ধন্যবাদ আপনাকে। অধ্যাপক ডক্টর আকমল হোসেন, জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের অকুণ্ঠ সমর্থন রয়েছে ডক্টর ইউনূসের প্রতি। রোহিঙ্গা সংকটের সমাধানে এই সম্পর্ককে কাজে লাগানো যেতে পারে কিভাবে? একটা জিনিস আমার মনে হয় যে আমরা শুরু থেকে যেটা করছিলাম, যখন 2017-তে মানে আপনার বিশাল আকারে বিশাল বিশাল সংখ্যক রোহিঙ্গা এলো, তখন আমাদের যে মানে রেসপন্সটা ছিল সেটা মানে আমরা তাদেরকে আশ্রয় দিলাম, এবং এটা আশ্রয় না দিয়ে তো কোনো বোধহয় উপায় ছিল না।
কেননা আপনি যদি তাদের আশ্রয় না দিয়ে যদি আপনার সীমান্ত বন্ধ রাখতেন, সেটা আন্তর্জাতিকভাবে খুব ভালোভাবে গৃহীত হতো না। আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে রোহিঙ্গারা কিন্তু আমাদের দেশে 78 সালেও এসেছিল, আবার 92 সালে এসেছিল। তখন কূটনৈতিক ভাবে তখনকার সরকার যারা ছিলেন তারা আলাপ আলোচনার মাধ্যমে এদের প্রায় সবাইকে ফেরত পাঠাতে পেরেছে। কিন্তু আমরা এই নতুন ভাবে যখন দেখলাম এই 2017-তে, তখন আমাদের যে কূটনৈতিক উদ্যোগ আমরা নিলাম, দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক যে উদ্যোগগুলো নিয়ে যায়, সেখানে আমাদের দিক থেকে আমি কোনো ঘাটতি দেখিনি। আমি বলবো যে এছাড়া কোনো উপায় ছিল না। এবং যেটা হয়নি সেটা হচ্ছে যে যারা এই সমস্যার সমাধানের ক্ষেত্রে আপনার যেটাকে বলা যায় একটা ভূমিকা পালন করতে পারতেন, প্রধান ভূমিকা, যেমন চীন বা রাশিয়া, এরা যাদের সাথে মিয়ানমারের সম্পর্ক আছে, যাদের মাধ্যমে মিয়ানমারকে রাজি করানোর কোনো উদ্যোগ নেওয়া যেত, সেই ভূমিকা তারা পালন করেন নাই। এবং নিরাপত্তা পরিষদে এই নিয়ে তো আলোচনাও হয়েছে, সে আলোচনায় থেকেও কোনো মানে আপনার ফল আসেনি। ফলে আমরা পরবর্তীকালে আবার দ্বিপাক্ষিক আলোচনায় গেছি। আর যেটা কামাল সাহেব যেটা বললেন, শামীম কামাল, আমার মনে হয় সেটাও একটা বিবেচ্য বিষয় ছিল যে আমাদের রেসপন্সটা কি আমরা শুধু একটা ডিপ্লোম্যাটিক সফট স্টান্সের মধ্যে থাকতাম? আমরা ছিলাম বলেই তো আজকে এখন পর্যন্ত রোহিঙ্গাদেরকে আমরা কোথাও ফেরত পাঠাতে পারিনি। আমাদের দিক থেকে কোনো আপনার, উনি যেটাকে ডেটারেন্স বললেন, আমি বলবো যে ডেটারেন্স কথাটা তো হলো যে আপনি যখন তাদের আগেই, ওরা আসবার আগে আপনি এমন ব্যবস্থা করেন যে তারা আর আসতে না পারে। আমার মনে হয় যে আমাদের ডিপ্লোমেসির সাথে সাথে আমাদের যে মানে প্রতিরক্ষা, নিজের যে উদ্যোগ, আমাদের সীমান্তকে সুরক্ষিত করার জন্য আমাদের যে উদ্যোগ, সেই উদ্যোগটা আমাদের নেওয়া উচিত ছিল। এবং ওইখানে আরাকান আর্মির বিষয়টা এসছে, এবং আরাকান আর্মির ব্যাপারটা কিন্তু আমরা এই গত কয়েক বছর ধরে আমরা এটা আলোচনা আসতে দেখছি। আসলে তো আরাকান আর্মির সাথে আমরা একটা আলাদা পথ, মানে কথা, আলোচনা পথ খোলা রাখতে পারতাম। এবং সেটা আপনার যে প্রকাশ্যে হতো তা না, কেননা আপনি মিয়ানমার সরকারের সাথে আপনি আলাপ করছেন, সেটা তো অফিসিয়াল। কিন্তু আমরা যদি মিয়ানমার আরাকান আর্মির সাথেও কথা বলতাম, কেননা আরাকান আর্মি রোহিঙ্গাদের ব্যাপারে প্রথম থেকে এত খড়গহস্ত ছিল বলে মনে হয় না। কারণ আমাদের দেশেই মানে একটা বহুল প্রচারিত পত্রিকা একটা সাক্ষাৎকার কয়েক বছর আগে আমি দেখেছিলাম আরাকান আর্মি নেতার সাথে, যে তারা বিষয়টাকে অনেক সহজভাবে দেখার চেষ্টা করছে। কিন্তু আমরা দেরি করে ফেলেছি। আসলে আরাকান আর্মির সাথে আমাদের ওই ধরনের কোনো পথ, আলোচনার পথ খোলা রাখিনি বলে আজকে জিনিসটা আরো জটিল হয়ে দাঁড়িয়েছে। তা আমার ধারণা যে আন্তর্জাতিক, আপনি যেটা বললেন, জাতিসংঘের দিক থেকে এইটাকে সমাধান করাটা, এটা তো একটা এই উদ্যোগটা তো আমরা দেখেছি, আমরা নিরাপত্তা পরিষদে আলোচনা হতে দেখেছি, এবং নিরাপত্তা পরিষদের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্গান ইউনাইটেড নেশনসের, তারা যদি কোনো কিছু পথ বের করতে পারতো, কিন্তু পারেনি, যেহেতু চীন এবং রাশিয়ার কারণে। তো সুতরাং এখানে নিরাপত্তা পরিষদ বা জাতিসংঘ যেটা করতে পারে সেটা সমাধানের ক্ষেত্রে সেটা কিন্তু আমার মনে হয় কঠিন হবে। মানে এটা দেখতে চাই। আর আরেকটা হচ্ছে যে ওই যে আইনি ব্যাপারটা, আমরা গাম্বিয়ার মাধ্যমে আমাদের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মামলা করা হয়েছে, বা এই যে মামলাটা, এটা তো একটা সহজ মানে সহসায় কোনো সমাধান আসে না, মামলার বিষয়টা ড্র্যাগ করে। এবং সেই সময় অং সান সুচি, তিনি সরকারের নেতৃত্ব দিচ্ছিলেন, তিনি যে ওই ক্রিমিনাল কোর্টের আলোচনায় তার সরকারের যে পক্ষ
কথা বলেছিলেন সেটা কখনোই রোহিঙ্গাদের বা বাংলাদেশের জন্য কোনো প্রীতিকর ব্যাপার ছিল। জি ধন্যবাদ। এটা এটা আমার মনে হয় যে এখন আমাদের আলোচনাটা আসলে নতুন করে আবার শুরু করতে হবে। আমি যেটা আগে বলছিলাম যে প্রফেসর ইউনূসের যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তিটা উনি ব্যবহার করতে পারেন, এবং তিনি ইতিমধ্যে আমার মনে হয় যে যেহেতু তার সাথে পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্র নেতাদের পর্যায়ে ব্যক্তিগত সম্পর্ক আছে, তিনি সেই সম্পর্ককে কাজে লাগিয়ে এই রোহিঙ্গা ইস্যুতেও নতুন করে কোনো যে যে বরফটা যেটা গলে আছে, সেই বরফটার জমে আছে সেটাকে গলানোর একটা পথ খুলতে পারেন। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ জনাব রাশেদ আহমেদ চৌধুরী। কেউ কেউ বলছেন চীনের প্রত্যক্ষ অংশগ্রহণ ও সমর্থন ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়। একদিকে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান সম্পর্ক, অন্যদিকে চীন যুক্তরাষ্ট্রের সম্পর্ক বিবেচনায় রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আরাকান আর্মি কিংবা মিয়ানমারের সাথে আমাদের নিজেদের যে সম্পর্ক তৈরি করার যে কৌশলটা, সেটাও কিন্তু অতীতে আমরা সেভাবে করতে দেখিনি। আমরা তৃতীয় পক্ষের উপর ডিপেন্ড না করে আমাদের দেশের সাথে যে তাদের একটা ভালো সম্পর্ক গড়ে তোলার যে চেষ্টা, সেটাও আমরা দেখিনি। সে ব্যাপারে কি করা যেতে পারে? এখানে আমরা অনেক অনেক রকম ট্র্যাক চলে গেছি ডিসকাশনে, যা দেখলাম যে একটা তো হচ্ছে যে আমরা কি শান্তিপূর্ণ, আমরা কি ডিপ্লোমেসি ফলো করব, নাকি আমরা আরাকান আর্মির সঙ্গে ইয়ে করব, নাকি আমরা কি অপশন ফলো করব, আমি ঠিক বুঝতে পারছি না এই ডিসকাশনের মধ্যে। কিন্তু একটা জিনিস পরিষ্কার, আফগানিস্তান থেকে আরম্ভ করে যে উইথড্রল ফ্রম আফগানিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র অন্য অন্য জায়গার থেকেও, যে দের ইজ নো মিলিটারি সলিউশন টু এনি অফ দ্য প্রবলেমস। আপনি যদি এটা এই পথে চলেন, আমাদের মতো দেশ আর মিয়ানমার আর্মিকে আপনি আন্ডারস্ট্যান্ড করে না, ইট উইল হ্যাঁ মিলিটারি জানটা আমাদের শক্তি, এটা আমরা জানি। আমাদের আর্মির সঙ্গে আপনি কথা বলেন, জানা দেবে হাউ মিয়ানমার আর্মি অ্যান্ড হোয়াট ইজ দি। তো আমাদেরকে যেহেতু এটা আমাদের সভরেনিটির ব্যাপার, আমাদের জাতীয় স্বার্থ, এখন ওরা চলে আসছে, আমরা বন্ধ করতে পারি নাই আশা, এটাও মানে গ্রহণযোগ্য না। অনেক দেশ আছে তারা অ্যালাউ করবে না আসতে, ক্লোজ দ্য বর্ডার। আমরা জানি যে কনসিকুয়েন্সেস অফ হ্যাভিং দিস লার্জ পিপল, যারা ড্রাগস, আর্মস, অন্য অন্য জিনিস ক্যারি করে, আর ওরা আসার পরে দেখেন এখন এখান থেকে যে কত রকম ড্রাগস আসছে, আর কত রকম সমাজের উপরে যে ইয়ে পড়েছে, কত লোক যে ধনী হয়ে গেছে বিয়ন্ড মেজার। এটা কিন্তু আপনার ড্রাগ বিক্রি করে, এখন ড্রাগ এত সস্তা ছিল না, এখন আমাদের প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে এটা এফেক্ট। এবং ট্রাফিকিং ইন উইমেন, রোহিঙ্গা মেয়েদের অনেকের বাসায় কাজ করে, আপনি জানেন, অনেক ইনফ্লুয়েন্সিয়াল লোকদের বাসায় কাজ করে। তো এই যে আমরা যে ভিতরে যে ইয়েগুলো, আমাদেরকে কিভাবে এখন যে জায়গায় আমরা আছি, টেকিং লেসন ফ্রম কান্ট্রি ওয়ার আই ওয়ার্কড, যেখানে জেনোসাইডের পরে কি আমরা দেখলাম ওখানে, এটা কনসিকুয়েন্স অফ জেনোসাইড। আর আপনি যদি এদেরকে আমরা রাখছি, রাখার পরে এখানে রোহিঙ্গা ক্যাম্পের ভিতর কি হচ্ছে, আর আমাদের যে কত ইনফ্লুয়েন্সিয়াল পিপল ওখানে যায়, এগুলো যদি আমরা জানি, তাহলে কিন্তু এটাকে একটা সলিউশন আনতে হবে। এটা যেহেতু ইট ইজ এ কোয়েশ্চেন অফ আওয়ার সভরেনিটি, অল দ্য অপশনস। বাট এই যে একটা সুযোগ আসছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক এখন এক্সেলেন্ট, কারণ প্রিভিয়াস রিজিমে আমাদের খুব লুজ স্টক, আমাদের লিডারশিপে, যে সেন্ট মার্টিন আইল্যান্ড নিতে চাচ্ছে, ওটা করতে চাচ্ছে, গালাগালি আমেরিকাকে। তো এটা আমাদের সম্পর্কটা অনেকটাই হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি গণতন্ত্র, আমাদের জনগণ চাচ্ছে গণতন্ত্র, মার্কিন যুক্তরাষ্ট্রের চাচ্ছে গণতন্ত্র, এবং এইদিকে যে রিফর্ম গুলো করা হচ্ছে, এখানে ফুল সাপোর্ট অফ দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি অ্যান্ড স্পেশালি ইউনাইটেড স্টেটস আমেরিকা, যেটা আমাদের লার্জেস্ট ইনভেস্টর, লার্জেস্ট মার্কেট ফর গার্মেন্টস অ্যান্ড অলসো ফর আদার থিংস। তো এটাকে আপনার USA has accepted যেটা জেনোসাইড হয়েছে, has given this। তো সেই জন্য আমাদের এখন ডিপ্লোমেট বেস্ট বেট হবে যে প্রফেসর ইউনূসকে নিয়ে এই সময়টা আমরা যে কনফারেন্স উনি ডাকছেন, ইন্টারন্যাশনাল কনফারেন্সে এই ইস্যুগুলো তোলা যায়, এবং এই ইস্যুগুলো তোলে মোবিলাইজ করা যায়। ইউ ক্যান ফলো নিউ ট্র্যাক। চায়না যেটা করছিল, অথবা অন্য দেশ যেটা করছিল, নাথিং ইজ স্ট্যাটিক, নাথিং ইজ পার্মানেন্ট। ইন্টারন্যাশনাল রিলেশনস, ডিপ্লোমেসিতে চেঞ্জ হচ্ছে, আপনি দেখেন ল্যান্ডস্কেপটা কিভাবে চেঞ্জ হচ্ছে।
জিও পলিটিক্যাল সিচুয়েশন কিভাবে চেঞ্জ হচ্ছে। এই বড় বড় যে চায়না ইউএসএ যে কত সিক্রেট টক করছে, এটাও আপনি আমেরিকান ইয়েতে ডিপ্লোমেট দেখে জানবেন। দে হ্যাভ কেপ্ট দ্য ট্র্যাক ওপেন, কারণ ওরা জানে যে একটা সুপার পাওয়ার নেক্সট ডোর। ইন্ডিয়ার সঙ্গে আমাদের কেনই হচ্ছে এটা, এই যে এই সরকারকে তারা ইয়ে করতে চাচ্ছে না। There are, I mean, allegation of certain neighboring countries trying to destabilize Bangladesh at this time. ওরা এই চেঞ্জটা গ্রহণ করতে চাচ্ছে না। ওরা চাচ্ছিল যে ওরা একজন লিডারকে দিয়ে, তার লিডারকে সে ক্ষমতা বসিয়ে বাংলাদেশকে তারা চালাবে। তো আমরা বলছি না, আমরা বন্ধু চাই, আমরা প্রভু চাই না। ফলোয়িং দি মানে আপনার ছাত্র জনগণ যেটা মানে রেভলিউশনটা হয়েছে, এটা বিরাট একটা ইম্প্যাক্ট। এটা কেউ আশা করে না এইভাবে কোটা থেকে আরম্ভ হয়ে। এবং যখন আমাদের আউটগোয়িং প্রাইম মিনিস্টার অর্ডার দিল, আর্মি চিফকে ডাকলো, পুলিশ কমান্ডার সবাইকে, ওরা বললো যে এটা ইম্পসিবল। আর্মি রিফিউজ টু শুট আমাদের ছাত্রদের, আর যে পুলিশরা করেছিল তারা তো এখন নাই। আপনি দেখেন এই সিচুয়েশনে প্রফেসর ইউনূস ইজ ফেসিং এ ভেরি টাফ চ্যালেঞ্জ। আর ওর মধ্যে সে আমেরিকাতে গিয়ে এর মধ্যে অনেকগুলো সাপোর্ট, স্পেশালি আপনার যেখানে ব্যাংকিং ট্যাঙ্কিং খালি ছিল, আপনি যে কমিটমেন্ট গুলো দেখেন, এগুলো মিলে এখন আমাদেরকে খুব কেয়ারফুলি মুভ করতে হবে, টেকিং দ্য সিচুয়েশন ইনটু অ্যাকাউন্ট অ্যান্ড দি অপরচুনিটি। যে সুযোগটা আমাদের জন্য এখন আসছে, এই রেভলিউশনটা সারা ওয়ার্ল্ডে এটা অ্যাপ্রিসিয়েটেড, কারণ এটা হলো আমাদের যুবক এবং এটা একটা বড় অপরচুনিটি। আমরা ডিপ্লোম্যাটিক পাথে থাকতে হবে, শান্তিপূর্ণ অপশন গুলো আমরা এমন কিছু করবো না র্যাশ ওয়েতে, যেটা আপনার মানে ধরুন আরকান আর্মি এই অপশন, এটা হলে কিন্তু উইদাউট টকিং টু দ্য মেইন পিপল যারা আমাদের সাপোর্ট। সুপার পাওয়ার ইজ এভরিবডিজ নেবার। আপনার ইভেন ইফ ইউ ওয়ান্ট টু ব্যালেন্স দ্য নেবার অ্যান্ড ইটস পলিসিস, কারণ অনেক যেভাবে এখানে আপনার অথরিটির রুলটা হয়েছিল, কার সাপোর্ট হয়েছিল আপনি বলেন। এখন আমাদেরকে বলা হচ্ছে আমরা মাইনরিটিদেরকে আমরা, who is telling us about কে আমাদেরকে এই সংখ্যালঘু সম্বন্ধে অ্যাডভাইস দিচ্ছে, যেখানে আপনি হিন্দুত্ব করে আপনি বসে আছেন, আপনি জেনোসাইড করেছেন মাইনরিটিস। আপনি আমাদেরকে বলছেন যে এখানে আমরা মাইনরিটিসকে দেখছি না কেন। তারপর আমাদেরকে আপনি ওদের ইন্ডিয়ান মিডিয়া দেখেন, আপনার কি বলছেন। আমরা কোথায় আছি এই সিচুয়েশনে? আমাদেরকে উই নিড ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্সিয়াল ফ্রেন্ডস, সুপার পাওয়ার লাইক ইউএসএ অ্যান্ড আদার্স, যারা আমাদের পাশে আছে। ধন্যবাদ আপনাকে জনাব এমদাদুল ইসলাম। মিয়ানমারের পরিস্থিতি ক্রমাগত বদলাচ্ছে, এই পরিস্থিতি আমলে রেখে বাংলাদেশ কতখানি দূরদর্শী এবং কৌশলী ভূমিকা নিতে পারছে? সেটা হচ্ছে যে উইথ দ্য চেঞ্জ সিনারিও, যে জিও পলিটিক্সে যে সিনারিওটা চেঞ্জ হয়েছে, সেটা কিন্তু আমরা এখন কাজে লাগাতে পারি। উইথ দ্য মিয়ানমার চেঞ্জ সিনারিও আমাদের দেশের যে সিনারিও, সেগুলি সবগুলো বক্তব্যের মধ্যে এনে আমার মনে হয় এই যে রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য প্রফেসর ইউনূস একটা পথ পেয়ে যেতে পারে। সেটা হচ্ছে আগে চায়নাকে অ্যাপ্রোচ করলে ভারত এক ধরনের একটা এখানে নেগেটিভিটি তাদের মধ্যে হয়তো কাজ করে। একই সাথে আপনার আমরা যদি ভারতকে অ্যাপ্রোচ করার সময় চায়নার কাছে হয়তো এক ধরনের, এখন উইথ দ্য সিনারিও চেঞ্জ সিনারিও, এখানে চায়না এবং পাকিস্তানের মধ্যে একটা অসম্ভব আন্তরিক একটা সম্পর্ক রয়ে গেছে। আমার মিয়ানমার থাকাকালীন অবস্থা আমি দেখেছি পাকিস্তানের সাথে মিয়ানমারের কিন্তু এখন একটা খুবই ভালো একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়ে গেছে। ইফ ইউ অ্যালাইন দেন পাকিস্তান, চায়না এবং মিয়ানমার, তাহলে কিন্তু বাংলাদেশ এখানে একটা নতুন একটা অ্যাপ্রোচ কিন্তু খুঁজে পেতে পারে এই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ক্ষেত্রে। কারণ সেখানে আপনি যদি এটা বক্তব্যের মধ্যে আনেন, চায়নার যে ইন্টারেস্ট এখন সেটা হ্যাম্পার হওয়ার মতো, বাংলাদেশ কখনো সেটাতে যাবে, কারণ তার চক্রীয় ডিপসিপোর্ট হচ্ছে তার জন্য সবচেয়ে রোড বেল্ট ইনিশিয়েটিভ, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং টু অ্যাভয়েড দ্য মালাক্কাতে যে সাউথ চায়না সিতে স্ট্রিট যেসব ক্রিয়েট করেছে, সেগুলিকে অ্যাভয়েড করার জন্য তারা অলরেডি চক্রীয় তারা পেয়ে গেছে। তো সেটার উপরে এখন যদি কাজ করে, তাদেরকে যদি এটা আশ্বস্ত তারা হতে পারে যে এখানে নো ইন্টারফারেন্স, এই যে কালাদান মাল্টিমোডাল মাল্টি ট্রানজিট প্রজেক্টের মাধ্যমে চক্রীয়দের কোনো ধরনের নজরদারি বা কোনো ধরনের কাজ কারবার এখন হতে যাচ্ছে না। হয়তো উইথ দ্য সেম চেঞ্জ সিনারিও সেখানে রোহিঙ্গা রিপাট্রিয়েশনটা যদি তারা বাংলাদেশ, মিয়ানমার, চায়না, এই যে পাকিস্তান, এই অ্যালাইনমেন্ট জিওপলিটিক্স কিন্তু কোনোটা অসম্ভব বলে কিছু, সেখানে সেই কাজটা যদি এখন করার জন্য উদ্যোগী কেউ ভূমিকা পালন করে, আমার মনে হয় এখানে একটা পথ খুলে যাবে। আর যে মিয়ানমারের ইন্টারনাল যে সিনারিও, যে
সেটা আমরা কেউ কেউ মনে করি এখন মিলিটারি অপশনের কথা হয়তো আমি কিছু কিছু আলোচকের এখানে থেকে গন্ধ পাচ্ছি। ইটস নট এ গুড অপশন উই ক্যান ফলো। হ্যাঁ, হয়তো একটা প্রেশার ক্রিয়েট করা, একটা প্রেশার গ্রুপ থাকতে, কিন্তু মিয়ানমার ইতিমধ্যে যেসব অস্ত্র শস্ত্র, একটু আগে অ্যাম্বাসাডর রাশিদও বলছিলেন, আমাদের মুন্সি ফরাজও একটা হিন্ট দিয়েছেন, তারা রাশিয়ার থেকে সর্বাধুনিক যেসব এয়ারক্রাফট আছে, যুদ্ধ বিমান, সেগুলো দেখতে, এবং তারা চায়নার সমস্ত সাপোর্ট, চায়নার তাদের পেছনে আছে। এই বৃহৎ শক্তিগুলি তাদের হয়তো আভ্যন্তরীণ একটা মারামারি, তাদের কাটাকাটি যাচ্ছে, বাট মিয়ানমার স্টিল নট ইভেন ইন এ পজিশন টু বদার ইভেন ইউনাইটেড স্টেটস প্রেশার। কারণ ইউনাইটেড স্টেটস ওখানে এনইউজির কথা আমরা বলছি, এনইউজির মাধ্যমে আপনার এই যে পিপলস আর্মি ডেমোক্রেটিক ফোর্স যেটা করেছিল, তারা আপনার আইনস্টিনের পাশাপাশি কাছে, এবং তার উপরে তারা একটা পুরো প্রভিন্স তারা দখল করে নিয়েছে। চায়না যখন শানদের সাথে তাদের একটা নেগোশিয়েট করে দিয়েছে, উইথড্র দেয়ার ফোর্স, ফুল ফোর্স, এবং সেখানে গিয়ে আপনার পুরোপুরি তারা দে হ্যাভ জাস্ট, আপনি বলবো জানি, ঠিক আউট অল দ্য পিপল ডেমোক্রেটিক ফোর্স। এনইউজির ওখানে কোনো খবরই নেই। এই যে ইয়ের কথা বলছেন, এটা এখানে একটু ভুল হয়েছে। এনইউজি ইজ নট অ্যালাইন উইথ দ্য আরাকান আর্মি। আরাকান আর্মি ইজ উইথ দ্য কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি and the National Army and War Army এবং Tang National Army, এগুলো হচ্ছে দিস অল আর ইনফ্লুয়েন্সড বাই চায়না, নট বাই দা আপনার এখানে ইউনাইটেড স্টেটস, বার্মা অ্যাক্ট। এনইউজির সাথে এদের কোনো সম্পর্ক নাই। এনইউজি সেখানে যেটুকু আছে সেটা হচ্ছে পিপলস ডেমোক্রেটিক অঞ্চল থেকে ওই ওখানে রেঙ্গুন পর্যন্ত স্টুডেন্টদের মধ্যে, বাট যে শুরু আর্মিদের এগুলো কথা, ইভেন কি চীন ন্যাশনাল আর্মি ইজ নট ইনফ্লুয়েন্সড বাই দ্য এনইউজি, নট অ্যালাইন উইথ দ্য এনইউজি। আরাকান আর্মি ইজ নট অ্যালাইন উইথ দ্য এনইউজি। Kachin Independent Army is not aligned with the Independent Army. NUG. Apnar Sanskrit Army also not. Tang Army not. War Army is not. They all are aligned with the Brotherhood. Tader moddhe je Brotherhood আছে, they all are the members of the Brotherhood. And Brotherhood is totally influenced by China. এই কথাগুলি আমাদের মনে রাখতে হবে। এখন দেখতে হবে আমাদের ডিপ্লোমেসি সেখানে কি মিয়ানমার সেনাবাহিনীর সাথে করবে, নাকি আরাকান আর্মির সাথে গিয়ে একটা পাওয়া যাবে। জি, ধন্যবাদ আপনাকে ধন্যবাদ। জনাব ফয়েজ আহমেদ, সম্প্রতি আরো প্রায় 20,000 রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। এটা কতখানি উদ্যোগের? কারণ আমরা দেখেছি পার্শ্ববর্তী ভারত কিন্তু তাদের সাউন্ড গান ব্যবহার করে, তারপর বিভিন্ন ব্যবস্থা নিয়ে কিন্তু তারা তাদের সীমান্তে রোহিঙ্গাদের প্রবেশ অনুপ্রবেশকে কিন্তু তারা অনেকখানি ঠেকিয়েছে। আমাদের কি সেখানে আপনার কিছু করার ছিল না? কতখানি এটা উদ্বেগের? এটা উদ্বেগের, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। এই যে নতুন করে যে আরো 20,000 এসছে, আরো আসতে পারে, আমাদের নিজেদের অবস্থানটা নিজেদের বুঝতে হবে। যদি আমরা বলি যে না, ওই যেমন বলা হচ্ছে 17 সালে আমাদের তো ওদেরকে ঢুকতে দেওয়া উচিত হয় নাই, কিন্তু আমাদের অল্টারনেটিভটা কি ছিল? অল্টারনেটিভ আসলে কিছু ছিল? আমরা যদি ইয়ে করতাম কি হতো, কিছু বেশ অনেক রোহিঙ্গা হয়তো মারা যেত। আমরা সেটা চাইনি, সেজন্য আমরা তাদেরকে ঢুকতে দিয়েছি। এখনো যদি আমরা বন্ধ করে দেই, হয়তো বেশ অনেক রোহিঙ্গা মারা যাবে, সেটা আমরা চাই না। আমাদের পার্থক্যটা হচ্ছে যে আমরা ঠিক ওই রকম নই। অন্যরা যা যা করে আমরা সেটা সবসময় করতে পারি না, কারণ ভারতীয়রা ভারতীয়, আর ভারতীয়রা যেখানে যারা ওখানে যুদ্ধ করছে তারা কিন্তু ওই স্থানীয় লোক নয়, বেশিরভাগই বাইরের থেকে আসে। তাদের যুদ্ধ করতে বা সাউন্ড গ্রেনেড ফাটাতে খুব কষ্ট হয় না, কিন্তু আমাদের তো স্থানীয় লোকরাই সব সেখানে। সুতরাং ওখানে আমরা যখন সাউন্ড গ্রেনেড ফাটাবো বা গোলাগুলি করব, আমাদের লোকজনও ক্ষতির সম্মুখীন হতে পারে। সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে। বললেই হলো যে আমরা অন্য কিছু করতে পারতাম, আমি মনে করি যে কোনো অপশন ছিল না। সুতরাং ওইটা অ্যাকসেপ্ট করে নিয়ে এই যা হয়েছে সেটার মধ্যে আমরা কিভাবে আরো ভালো ব্যবস্থা করতে পারি, কিভাবে যে যেমন আমাদের আন্তর্জাতিক যে উদ্যোগগুলো আছে সেখানে আগেও একবার বলা হয়েছিল, এখনো নতুন যে সরকার আসছে তারা চেষ্টা করতে পারেন যে বিভিন্ন দেশের সাথে মিলে যে একটা সেফ হেভেন তৈরি করা মিয়ানমারের ভিতরে জোর করে, কিন্তু সেটা সবাই মিলে করতে হবে, আন্তর্জাতিক ইয়েতে করতে হবে। সবাই, বাংলাদেশ একলা যে করতে পারবে না এটা, কিন্তু এখানে যদি চীন, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র সবাই যদি আসে, তাহলে না পারার তো কোনো কারণ নাই। সেই জিনিসটার দিকে আমাদের চেষ্টাটা চালিয়ে যেতে হবে, ধৈর্য হারালে চলবে না। কারণ আমরা জাতি হিসাবে একরকম, আর অন্যরা জাতি হিসেবে আরেক রকম। আমরা ইচ্ছে করলেও অন্যের মৃত্যু সহজে দেখতে পারি না, নিজেদের মৃত্যু দেখতে পারি না, কিন্তু নিজেদের মৃত্যু আমরা মেনে নেই, কিন্তু অন্যের মৃত্যু সহজে আমরা দেখতে পারি না। সুতরাং আমরা ওই যে ওখানে তখন যদি আমরা বাধা দিতাম, তাহলে হয়তো কয়েক হাজার রোহিঙ্গা সাথে সাথে মৃত্যুর সম্মুখীন।
মিয়ানমারের বর্তমান সংঘাতময় পরিস্থিতি বিশ্লেষণ করে কেউ কেউ বলছেন রোহিঙ্গা প্রত্যাবাসন একটি দীর্ঘমেয়াদী অনিশ্চয়তায় প্রবেশ করেছে, এমন বাস্তবায়ন আসলে করণীয় কি? আমরা যা করছি সেটাই আরো বেশি করে করতে হবে। আমাদের চেষ্টাগুলো আমরা ইচ্ছা করলে তাদেরকে ধাক্কা দিয়ে দিতে পারবো না, সেই শক্তি আমাদের নাই। সেই শক্তি থাকলে আমরা করতাম, কিন্তু সেই শক্তি তো আমাদের নেই। অন্তত আমরা নিজেরা মনে করি না যে আমাদের সেই শক্তি আছে, এবং সেই চেষ্টাটাও আমরা করতে চাই না। সুতরাং যা আছে সেই অবস্থাটাকে কিভাবে আরেকটু ইমপ্রুভ করা যায়, সবাইকে কিভাবে ইনভলভ করা যায় সেটা করা। আরেকটি কথা এসছে, আমি সেটার সাথে কিছুটা একমত, সেটা হচ্ছে যে যেভাবেই হোক আরাকান আর্মির সাথেও, আরাকানিজদের সাথেও আমাদের যোগাযোগ স্থাপন করতে হবে, যদিও সরকারিভাবে নয়। কারণ এখানে যখনই কোনো রকমের শান্তি প্রতিষ্ঠিত হবে, আরাকানরা তো আর চলে যাবে না, আরাকানরাই তো ওখানে থাকবে। ওই কি বলে বার্মিজরা, বর্মনরা এসে তো এখানে বসতি গাড়বে না। কারণ আমাদের রোহিঙ্গারা যদি ওখানে ফেরত যায়, তো আরাকানদের সাথেই তাদেরকে বসবাস করতে হবে। সুতরাং কোনো না কোনো ভাবে আরাকানদের সাথে যোগাযোগ স্থাপন করতে হবে, এবং সম্ভব হলে তাদের জানটা যে আমাদের রোহিঙ্গাদেরকে ব্যবহার করছে আরাকানদের বিরুদ্ধে, সেইটা যাতে না হয়, সেটা ঠেকানো যায় কিনা সেই দিকে আমাদের নজর দেওয়ার চেষ্টা করতে হবে বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। জনাব শামীম কামাল, রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধান আসলে কি হতে পারে? এই সমস্যার সমাধানের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের আন্তর্জাতিক পর্যায়ে যে গুরুত্বপূর্ণ কাজটি করতে পারে, এটা আন্তর্জাতিক পর্যায়ে যদি আমরা সিকিউরিটি কাউন্সিল একটা রেজলিউশন পাস করতে পারি, এবং চ্যাপ্টার 7 এর মাধ্যমে ওখানে যদি আমরা সেফ জোন এস্টাবলিশ করতে পারি, সেক্ষেত্রে কে ভেটো দিল না দিল সেটা কিন্তু বড় বিষয় নয়। আমাদের সপক্ষের কোনো ভেটো পাওয়ারের কোনো শক্তি যদি উদ্যোগ নেয়, তাহলে সেরকম একটা প্রস্তাব নিরাপত্তা পরিষদে আনা যেতে পারে। যদি সেই প্রস্তাবটা পাস হয়, তাহলে আমরা একটা ইউএন রেজলিউশন পাবো। সেই রেজলিউশনের মাধ্যমে একদম সীমান্তবর্তী এলাকা, টেকনাফের অপোজিটে মংদু এলাকায় আমাদের সেফ জোন করতে পারি। সেখানে আন্তর্জাতিক শান্তিরক্ষীর তত্ত্বাবধানে সেখানে রোহিঙ্গাকে ফেরত পাঠানোর একটা সম্ভাবনা আছে। কিন্তু কোনো শক্তি ভেটো পাওয়ার দিবে প্রয়োগ করবে না কোনো না কোনো শক্তি, এটা আমি মনে করি না। তো যাই হোক, এটা ছাড়া আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে ফলাফল শূন্য বলে আমি মনে করি। কখনোই এটা হওয়ার আমি অন্তত এটার 5% সম্ভাবনাও দেখি না। তাহলে হলো কি, এই সমস্যাটা আমাদের এত মারাত্মক একটি সমস্যা, এটা সমাধানের উদ্যোগ আমাদেরকেই নিতে হবে। সেক্ষেত্রে দুটো জিনিসকে আমি গুরুত্ব দিচ্ছি, একটা হচ্ছে ডেটারেন্স, আর একটা হচ্ছে ডিপ্লোমেসি। ডিপ্লোমেসির কথা যেটা আমি বললাম, 1.5 ট্র্যাক ডিপ্লোমেসি, এটা মিয়ানমার গভর্নমেন্টের সাথে আরাকান আর্মি বা তাদের যে রাজনৈতিক সংগঠন আছে, আরাকান লিবারেশন ফ্রন্ট এবং এনইউজির সাথে, এনইউজিতে কিন্তু মিয়ানমার সংক্রান্ত তাদের মন্ত্রীবৃন্দ রয়েছে। কিন্তু এগুলি যদি কার্যকরী করা না যায়, একটা জায়গায় নিশ্চিতভাবে আমরা সফল হব, যদি আমরা আরাকান লিবারেশন ফ্রন্ট এবং তাদের যে সামরিক সংগঠন আরাকান আর্মি আছে, তাদের সাথে যদি আমরা ধরে রাখেন, সময় লাগতে পারে, একদিন না একদিন, 1 বছর 2 বছর 3 বছর পরে আরাকান স্বাধীন হবেই, এবং আরাকান আর্মির কাছে সবকিছু যাবে। সুতরাং তাদের সাথে এখন এস্টাবলিশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় আমি গুরুত্ব আরোপ করতে চাই, 1962 সালের পর থেকে অদ্যাবধি সবচেয়ে নাজুক অবস্থায় আছে মিয়ানমার তাতমাদয় বা মিয়ানমার সরকার। এখন কথা হচ্ছে যে আমরা বলে ফেলি, মানে আমরা আর্ম ফোর্সেস ওয়ার্কফোর্সে আমি প্রশিক্ষক ছিলাম এবং সেখানে প্রধান প্রশিক্ষক ছিলাম। তো এটা আমাদের ব্রেড এন্ড বাটার ছিল। প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে আমি একাধিক এক্সারসাইজ করেছি। সেখানে আমাদের একটা জিনিস মনে হয়েছে যে তৎমাদর সাথে যদি কোনোভাবে সমন্বয় করতে না পারি, রোহিঙ্গা প্রত্যাবর্তনের সম্ভাবনা একেবারে ক্ষীণ। আমরা বলে থাকি কথায় কথায় যে এভরি কান্ট্রি হ্যাজ অ্যান আর্মি এন্ড মিয়ানমার আর্মি হ্যাজ এ কান্ট্রি। এর থেকে বুঝতে হবে মিয়ানমার আর্মি কতটা শক্তিশালী। এই মিনংলা কোনো স্বাভাবিক মানুষ নন, তিনি শুধু সামরিক বাহিনীর প্রধান নন, তিনি মিয়ানমারের প্রধান, তিনি ডিপ্লোম্যাট, তিনি হচ্ছে কমান্ডার, তিনি হলো রাষ্ট্রনায়ক, ইত্যাদি ইত্যাদি। সো এই মানুষের সাথে এখন সে সবচেয়ে বিপদে পড়েছে। এই বিপদে পড়ার কারণটা কি? আপনি দেখেন মিয়ানমারের যে প্রদেশ 7টি আছে, এই প্রদেশ 7টাই একদিন বিচ্ছিন্ন হয়ে যাবে। এতদিন কেন হয় নাই, এটাই আমার কাছে বিস্ময়ের বিষয়। এনইউজি কিছুই করতে পারবে না। যখন এনইউজি প্রস্তাব দিল বাংলাদেশকে যে রোহিঙ্গা প্রত্যাবর্তনে তার সহযোগিতা করতে চায়, তখনও আমরা কিন্তু ভালো রেসপন্স করিনি। এখন তৎমাদয় বা মিনংলা বা মিয়ানমার সরকার অত্যন্ত নাজুক এবং খুবই খারাপ অবস্থায় আছে। এই একটা সময় ছিল আমাদের জন্য ঘুরে দাঁড়ানোর জন্য,
ডিপ্লোম্যাসিক্যালি আমি শ্রদ্ধার সাথে রাষ্ট্রদূত আকমল এবং আমাদের রাশেদ স্যারের সাথে একটু দ্বিমত পোষণ করতে চাই। যদি প্রথমেই আমরা তাদেরকে ঢুকতে না দিতাম, কিচ্ছু না, 500-700 যদি মেরেও ফেলতাম, কিচ্ছু হতো না। আমাদের কি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি অত্যন্ত অত্যন্ত সুনাম সুখ্যাতির সাথে আছে, যেখানে গুণ খুম রেগুলার একটা বিষয় আছে। আমাদের দেশের মানুষ ভূমধ্য সাগর পাড়ি দিতে গিয়ে 60% মানুষ ওখানে ডুবে মরছে। আমাদের দেশের মানুষ যেখানে না খেয়ে আছে, দারিদ্র্যের সাথে কষ্ট করছে। আমাদের বাংলাদেশের মানুষ গণকবর পাওয়া যাচ্ছে থাইল্যান্ডে, সেখানে এত বড় বিলাসিতা আমাদের দেখা মোটেই ঠিক হয় নাই। বরং এখন সেই যে সরকার সিদ্ধান্ত নিয়েছে এইটার বিরুদ্ধে তার এখন দেশে তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত। কি জন্য এত বড় একটা, এখন আমি যেটা বললাম যে সমাধান তো আমাদের খুঁজতে হবে, সেটা বললাম ডিপ্লোম্যাসি অ্যান্ড ডেটারেন্স। ডেটারেন্সের একটা কথা বলি, আমাদের ডেটারেন্স পাওয়ার নাই বলে মিয়ানমার আমাদের এখানে পুশ করেছে। ডেটারেন্স সম্পর্কে একটু বলি। ডেটারেন্স, ইটস এ কোর্স অফ অ্যাকশন, অ্যাডপশন অফ হুইচ উইল অ্যাবস্টেন ইউর এনিমি টু টেক ইটস ওন কোর্স অফ অ্যাকশন। আমি যদি এটা নিতে পারি, তাহলে শত্রু যেটা প্ল্যান করছে সেটা করতে পারবে না। আমি মিলিটারি ডেফিনিশন দিলাম। ডেটারেন্সের 3টা বৈশিষ্ট্য আছে। প্রথম হলো পোটেনশিয়াল। আমি যখন একজনকে বক্স দিব, এই বক্সটা কিন্তু শক্তিশালী হতে হবে। সেকেন্ড হচ্ছে ক্রেডিবল, এই বক্সটা এতই শক্তিশালী হবে যে তার যথেষ্ট ব্যথার কারণ হবে। থার্ড হচ্ছে কমিউনিকেবল। আমাদের ডেটারেন্সের 3টা শক্তির একটাও নাই। আমাদের যদি আজকে মাল্টি রোল এয়ারক্রাফট একটা থাকতো, আমি সত্যি মানে খুবই দুঃখিত যে আমাদের ডিফেন্স পলিসি নিয়ে কথা বলতে হচ্ছে। আমাদের ডিফেন্স পলিসি 3টা পিলার: ডিফেন্স ডিপ্লোমেসি, ডেটারেন্স এন্ড মানে শত্রুর যে যুদ্ধ প্ল্যান থাকবে এটাকে প্রতিহত করা। 3টা পিলার, একটা পিলারও আমাদের নাই। এই হচ্ছে আমাদের অবস্থা। এখন দেখুন, যদি একটা স্কোয়াড্রন আমাদের মাল্টি রোল এয়ারক্রাফট থাকতো, এটা কিনতে হয়তো আমাদের 36,000 থেকে 50,000 কোটি টাকা লাগতো। একটা থাকলে কোনোদিনই মিয়ানমার এই দুঃসাহস দেখাতে পারতো না। ডেটারেন্স হচ্ছে ওইটা। আমি কমিউনিকেবল বলতে কি বুঝলাম? প্রত্যেক বছর মিলিটারি, আমি জানি আজকে আমি অবসর আসছি বলে এই কথাগুলো জোরে বলতে পারছি, প্রতিটা বছর 20 থেকে 25 বার আমাদের এয়ার স্পেস ভায়োলেশন করে, অঘটন ঘটিয়ে যাচ্ছে একটার পর একটা। আমার রেজুপাড়া 90 সালে আমাদের বিওপি আক্রমণ করেছে, তছনছ করেছে। কিন্তু সেক্ষেত্রে যখনই মিয়ানমারের অ্যাম্বাসেডরকে জানানো হয়, সে দৌড়ে চলে আসে, অত্যন্ত সুবোধ বালকের মতো কথা শুনে ফিরে যায়, কোনো কাজ হয় না। তো এই হচ্ছে মিয়ানমার। এবং মিয়ানমার কাউকে তোয়াক্কা করে না। বাট যতগুলি প্রতিবেশী দেশ আছে, যতগুলি প্রভাবশালী দেশ আছে, সবার যে পরিমাণ স্বার্থ মিয়ানমারে আছে, বাংলাদেশে সেটা নাই। সুতরাং আমরা দেখতে পাচ্ছি আমাদের পাশে কেউ নাই এবং ভবিষ্যতেও কেউ থাকবে না। কালাদান প্রজেক্ট নিয়ে ভারতের যে স্বার্থ এখানে আছে, ভারত এখন দেখেন এটা আন্তর্জাতিক যে ভূ রাজনীতি, এখন সেটার জন্য চীনের সাউথ চায়না সিতে একটা ঝামেলা আছে। চীন কোনো না কোনো ভাবে ভারত মহাসাগরে প্রবেশ করতে চাচ্ছে। তার চীনের জন্য 2টা অপশন ছিল, গোয়েদার দিয়ে পাকিস্তান দিয়ে, আর একটা অপশন ছিল এই মিয়ানমার সিতুয়ে দিয়ে, বে অফ বেঙ্গল দিয়ে ইন্ডিয়ান ওশনে ঢোকা। এই জায়গাটা ভারত আউটস্মার্ট করে দিয়েছে চায়নাকে। যে মুহূর্তে সিতুয়ে বিমান নৌবন্দরের সমুদ্র বন্দরের কন্ট্রোল ভারত নিয়েছে, সেক্ষেত্রে চীন কিন্তু অসহায় হয়ে পড়েছে। সুতরাং এখন চীন তার স্বার্থে শান প্রদেশে এই 6 মাস আগে বা 4 মাস আগে বিদ্রোহী এবং মিয়ানমার তৎমদর সাথে যুদ্ধ বিরতি চুক্তি করেছিল তাদের স্বার্থে, সেটা মানে নেই। আপনি গত সপ্তাহে দেখেন, গত সপ্তাহে এই যে 3 ব্রাদার অ্যালায়েন্স কে প্রস্তাব দিয়েছে মিয়ানমার তৎমদয় মিয়ানমার গভর্নমেন্ট যে আসো আমরা আপোষে আসি, কারণ তারা বিপদে পড়েছে। এটা প্রত্যাখ্যান করেছে। এরা 3টা শর্ত দিয়েছে। প্রথম শর্ত হলো ইটস এ পলিটিক্যাল প্রবলেম, এটাকে পলিটিক্যালি সমাধান করতে হবে। দ্বিতীয় প্রবলেম হচ্ছে এখানে যদি ওয়ার ক্রাইম হয়ে থাকে সেটাকে স্বীকৃতি দিতে হবে এবং সমস্ত ওয়ার ক্রিমিনালকে শাস্তি দিতে হবে। এটা কি কখনো মেনে নেবে? সুতরাং ধরে নেন কোনোদিন আর মেনে নেবে না। তারপরে আরাকান পাহাড় যেটা আছে, আরাকান পাহাড়ের অবস্থানই কিন্তু আরাকানকে স্বাধীন করতে বাধ্য। ভবিষ্যতে আরাকান যদি স্বাধীন রাষ্ট্র হয়, তাদের একমাত্র বিশ্বাসযোগ্য প্রতিবেশী হতে পারতো বাংলাদেশ। দ্বিতীয় হলো বে অফ বেঙ্গল। সো এই 2টা ক্ষেত্রে আমরা কিছুদিন আগে এত রোহিঙ্গা যে আছে, আমাদের এক্সারসাইজ করা উচিত ছিল, তাদেরকে ব্যবহার করা উচিত ছিল। আমি প্রক্সির কথা বলেছি, ব্যাখ্যা করিনি। প্রক্সি হচ্ছে এমন একটা বিষয়, এই রোহিঙ্গাদেরকে আমরা তাদের ভিতরে কিছু এক্সারসাইজ করা উচিত ছিল। এটা আমি খুলে বলতে পারবো না এখন কি রকম হতে পারে। এখন দেখেন 300 থেকে 400 রোহিঙ্গা গিয়েছিল আরাকান আর্মির কাছে, তারা ওখানে গিয়ে ট্রেনিং নিয়ে সবকিছু করে তাদের অস্ত্র গোলা বারুদ নিয়ে ভেগে চলে আসছে। তাহলে কথা হলো তারা বিশ্বাসঘাতকতা অর্জন করেছে। এই যে গত জুলাই এবং অগস্টে বাংলাদেশে যে বিপ্লব হলো, এই ফাঁকে
আরাকান আর্মি যত রোহিঙ্গা আছে সবগুলোকে আরাকান থেকে, মংদু থেকে অন্যান্য জায়গায় বিতরণ করেছে। তাদের যাওয়ার কোনো জায়গা নাই। আমি আবার বিনয়ের সাথে বলতে চাই, আমাদের এতটা মানবিক হওয়ার কোনো সুযোগ ছিল না। আজ থেকে 1 বছর আগে প্রায় 400-500 রোহিঙ্গা নিয়ে আন্দামান দ্বীপপুঞ্জের ওখানে তাদেরকে নৌকায় পাওয়া গিয়েছিল। তখন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে অনুরোধ করেছিল যে তোমরা এদের ফেরত নাও। তখন আমরা খুব জোরে বলছিলাম আর একটা রোহিঙ্গা ফেরত নিব না। কিন্তু এরা শেষ পর্যন্ত, আমি জাস্ট 1 মিনিট শেষ করি, এরা শেষ পর্যন্ত ইন্দোনেশিয়ায় গিয়েছে, এরা মালয়েশিয়ায় গিয়েছে। 400-র মধ্যে মাত্র 50 জন না 70 জন বেঁচে ছিল, বাকি সবাই মরে গেছে। ওই ইন্দোনেশিয়ার মালয়েশিয়াকে তো কেউ তুচ্ছ তাচ্ছিল্য করছে না। তাহলে আমরা এত বড় মানবিকতা কিভাবে দেখাচ্ছি যে আমার 72,000 কোটি টাকা প্রতি বছর এখানে খরচ করতে হচ্ছে, যেখানে আমার দেশের মানুষ দারিদ্র্য সীমার বাস করছে, ভূমধ্য সাগরে ডুবে মরে যাচ্ছে, তাদের গণকবর থাইল্যান্ডে পাওয়া যাচ্ছে। সুতরাং এই কথাটা একেবারে হাস্যকর। কেউ যদি বলতে চায় যে আমরা বিশাল মানবতা দেখিয়েছি, ননসেন্স, ইটস ননসেন্স। আপনি আপনার ব্যক্তিগত সম্পদ দিয়ে দেখেন, সাধারণ মানুষের টাকা পয়সা, অর্থ, এই যে উপার্জন, যে ঘামে ভেজা কষ্ট মধ্যপ্রাচ্য থেকে আমাদের শ্রমিক ভাইরা পাঠিয়েছে, সেই টাকা আপনি কিভাবে চ্যারিটি করেন? এরকম একটা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়। ধন্যবাদ জনাব আসিফ মনির। কেউ কেউ অন্য দেশে রোহিঙ্গাদের স্থানান্তরের কথা বলছেন, এটা কতখানি টেকসই সমাধান? কি ধরনের চ্যালেঞ্জ এটা আপনি দেখছেন, যেটা আমি কিছুক্ষণ আগেও জিজ্ঞেস করেছিলাম, এবং রোহিঙ্গা সংকটের স্থানীয় সমাধান আপনার পরামর্শ কি? ধন্যবাদ। এই যে তৃতীয় দেশের বিষয়টি, এটা আসলে বিতর্কিত হচ্ছে, বিশেষ করে রোহিঙ্গাদের বিষয়। বাট আমি বলবো যে এইটার বিশ্লেষণটা দরকার। কারণ আমরা অতীতে যেটা দেখেছি রোহিঙ্গাদের ক্ষেত্রে, এই যে থার্ড কান্ট্রি রিসেটেলমেন্ট, তৃতীয় দেশের, এটা পশ্চিমা বিশ্বেই করা হয়েছে এবং সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র একটা বড় ভূমিকা রেখেছে। কিন্তু এই তৃতীয় জায়গায় যাওয়ার ব্যাপারটা এখানে এমন কিছু, এটা একটা আন্তর্জাতিক প্রক্রিয়া প্রথমত, অন্যান্য প্রক্রিয়ার মতোই। কাজে এটা বিবেচনা করার একটা জায়গা রয়েছে। আর আমি নিজে এর আগেও বলেছি বিভিন্ন সময় যে আমাদের আঞ্চলিক জায়গাগুলোতে আমরা এটা কিন্তু আলাপ আলোচনার মধ্যে রাখিনি। যেমন এখানে একটু আগে যেটা বলছিলেন শাহিন কামাল সাহেব, যে তারা বোটে যায়, মালয়েশিয়াতে যায় বা ইন্দোনেশিয়াতে যায়, সেটার একটা কারণ আছে যে সেখানে অতীতে আরো রোহিঙ্গারা বিভিন্নভাবে গেছে, সেটা বৈধ পথে বা অবৈধ পথে। এবং যেহেতু তারা মুসলিম অধ্যুষিত কিছু কিছু এলাকায় যাওয়ার ব্যাপারে, এবং মিয়ানমারের চেয়ে খুব বেশি দূরে না এরকম জায়গায়, কারণ তাদের একটা মনের বাসনা নিশ্চয়ই থাকে যে কোনো এক সময় তারা তাদের নিজেদের বাসভূমিতে ফেরত যেতে পারবে। এইটা কখনোই আমরা ডিপ্লোম্যাটিক্যালি সিরিয়াসলি মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার সাথে আলাপ করিনি। এইবার আবার যদি ফিরে আসি, যে জাতিসংঘে যে বৈঠক হলো, সেখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যেই দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার, সেখানে তারা বলেছেন যে আসিয়ানের সাথে সম্পর্কটা আরো দৃঢ় করার জন্য। আসিয়ানের সাথেও কিন্তু এখানে খুব স্ট্রং আলাপ হয়নি যে এখানে সমাধানের কি করা যেতে পারে। একটা প্রত্যাবাসন হতে পারে, মিয়ানমারের সাথে নেগোসিয়েশনের ব্যাপারে আসিয়ানের একটা ভূমিকা থাকতে পারে, এবং এই যে তৃতীয় দেশের ব্যাপারটি, এটি বিবেচনা করা। এবং এমন কিন্তু নয় যে তৃতীয় দেশে যাওয়া মানে আমরা এই পুরো 11-12 লাখ বা 13-14 লাখের সবার কথা বলছি। আপনারা একটু মনে রাখবেন যে 2016 সাল পর্যন্ত 3 থেকে 3 লাখের কিছু উপরে রোহিঙ্গা কিন্তু বাংলাদেশে ছিল। 92 যারা চলে গেছিল তাদের একটা বড় অংশ ফেরত চলে এসেছিল, অর্থাৎ ডিউরেবল সলিউশন যেটা আমরা বলি সেটা হয়নি। কিন্তু 3 লাখের মতো আমরা ম্যানেজ করতে পেরেছিলাম। এখন যদি আমরা 8 থেকে 10 লাখের কথা, আমাকে 5 লাখও যদি চিন্তা করি, কারণ ভাসান চড়ে 1 লাখের বেশি হবে না, আমরা নিতে পারবো না। ওইটাও কিন্তু আটকে আছে, ওখানে 35,000-এর বেশি নেওয়া যায়নি। পরিকল্পনা ছিল 1 লাখ, কিন্তু সেটা নেওয়া যায়নি অর্থায়নের অভাবে। তো আমরা যদি এই নেগোসিয়েশনটা করি, সেটা কিছুটা, এটা অন্তর্বর্তীকালীন। যদি তারা দক্ষিণ পূর্ব এশিয়া দেশগুলোতে যান, মিয়ানমারের অবস্থার উন্নতি হলে তারা কিন্তু বাংলাদেশ থেকে যেমন ফেরত যেতে পারবেন মিয়ানমারে, ওখান থেকেও যেতে পারবেন। এটি হচ্ছে একটি দিক। আরেকটি হচ্ছে যেটা একটু আগে আমরা বলেছি যে বিভিন্নভাবে আলোচনা দরকার, এবং যেটা অ্যাম্বাসেডর রাশেদ আহমেদ চৌধুরী বলছিলেন যে ডিপ্লোমেসি সবসময় চেঞ্জ হচ্ছে। আরেকটি বিষয় আমরা একটু মনে রাখতে পারি, মার্কিন নির্বাচন আসছে নভেম্বরে, এবং সেখানে ডেমোক্র্যাট না রিপাবলিকান কারা আসবে সেটার উপরে কিছুটা পলিসি ডিপেন্ড করবে যে আমেরিকার সাথে আমরা কতটা কিভাবে যেতে পারবো। আমরা এটুকু জানি যে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টার ভালো সম্পর্ক রয়েছে আমেরিকার সাথে, কিন্তু এখানে ট্রাম্প না কামলা হ্যারিস, এইটার
ভিত্তিতে মার্কিন পলিসি কিছুটা ডিকটেট করবে। সামনে এই নভেম্বরের পরে সেটা নিয়ে আমাদের নতুনভাবে একটু ভাবতে হবে যে আমরা কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে কাজে লাগাতে পারি বা আদৌ পারবো কিনা। ট্রাম্পকে আমরা দেখেছি অতীতে সে অভিবাসন বান্ধব ছিল না, তো এইটা চিন্তা করতে হবে। আরেকটা হচ্ছে যে ভারত যদি সিকিউরিটি কাউন্সিলে থাকে, এখন আমরা হ্যাঁ ভারত আমাদের সাথে এখন সম্পর্কের কিছুটা টানাপোড়েন চলছে, এটা হয়তো সাময়িক, কারণ ডিপ্লোম্যাটিক্যালি আমাদের তাদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। কিন্তু যদি সিকিউরিটি কাউন্সিল একটা প্রভাবের জায়গায় থাকে ভারতের, আমরা শুধু রাশিয়া না ভারতের কথাও ভাবতে পারি, চীনের আমরা জানি না যে কতটা ভূমিকা থাকবে। সিকিউরিটি কাউন্সিলের ব্যাপারে কিন্তু মাননীয় আমাদের এখানে অ্যাডভাইজার, ফরেন অ্যাডভাইজার, উনিও কিন্তু বলেছেন যে সিকিউরিটি কাউন্সিলে একটা ভূমিকা থাকা উচিত, সেটাকেও এক্সপ্লোর করা যেতে পারে, যদিও অতীতে আমরা কোনো সুফল পাইনি সিকিউরিটি কাউন্সিল থেকে। জি, ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং নিরাপত্তা নিশ্চিতে দ্রুত রোহিঙ্গা সংকটের সমাধান প্রয়োজন। আর এই সংকটের সমাধান করতে হলে সম্ভাব্য সব সুযোগ কাজে লাগাতে হবে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোকে রোহিঙ্গা সংকটের সমাধান প্রক্রিয়ায় ব্যাপকভাবে যুক্ত করতে হবে। মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিতিশীল পরিস্থিতির কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করতে আরো কয়েক বছর সময় লেগে যেতে পারে। সুতরাং এই সময় যাতে বৈশ্বিক সহযোগিতা অব্যাহত থাকে তা নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়গুলোর মনোযোগ ধরে রাখতে হবে। ডক্টর ইউনূসের যে বিশ্বজোড়া খ্যাতি রয়েছে রোহিঙ্গা সংকটের সমাধানে, তা ব্যাপকভাবে কাজে লাগাতে হবে। বাংলাদেশের কূটনৈতিক কৌশল ও দক্ষতা নিয়ে নানান প্রশ্ন রয়েছে, সুতরাং বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নিয়ে বাংলাদেশকে নতুন করে ভাবতে হবে। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে বিকল্প, প্রথাগত, অপ্রথাগত সব পথের কথাই ভাবতে হবে, এমন পরামর্শগুলি উঠে এসেছে আজকের আলোচনায়। দর্শক, আজ এ পর্যন্তই। অনুষ্ঠানটি পুনঃ প্রচার হবে সকাল 7:30। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।